অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা, পর্ব সংখ্যা 40। লেখনীতে ফারহানা নিঝুম। সিগারেটের ধোঁয়ার আবরণে ধীরে ধীরে ভারী হয়ে উঠেছে সমগ্র কক্ষের অভ্যন্তর। অথচ সেই বিষণ্ণ ধোঁয়াশার মাঝে নির্বিকার বসে আছে আফ্রিদে হোসেন, মাফিয়া সাম্রাজ্যের অধিপতি, যার কাছে পৃথিবীর কোনো নিয়মই যেন প্রযোজ্য নয়। কক্ষে একজন নারী উপস্থিত, তবুও তার ভ্রুক্ষেপ নেই, কারণ এই নারী আর 10 জনের মতো নয়। এই নারী তার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা একমাত্র মানুষ, তার পরাণ। আর অ্যাঞ্জেলিনা। ন্যান্সি বিরক্ত মিশ্রিত অসহায় কণ্ঠে বলল, সিগারেটটা অন্তত ফেলে দিন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু আফ্রিদ যেন শুনেও শুনল না। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট, দৃষ্টিতে অদ্ভুত এক শূন্যতা। দুয়ার কুণ্ডলি এসে বারবার ন্যান্সির মুখে আঘাত করছিল। বিরক্তিতে মুখ কুঁচকে নিল সে। অবশেষে সিগারেটের শেষ অংশটুকু নিভিয়ে ধীরভঙ্গিতে আলতোভাবে ন্যান্সির অধরপল্লব ছুঁয়ে দিল। ক্ষণস্থায়ী স্পর্শে বরফখণ্ডের ন্যায় জমে গেল তার হৃদয়। অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো আফ্রিদ। সিগারেটের বিদঘুটে গন্ধ আর ওষ্ঠের অদ্ভুত স্বাদ আস্বাদন করতেই পেটের ভেতর গুড়গুড় করে উঠল ন্যান্সির। সেই সাথে কপাল উদ্ভাসিত হলো ভাঁজ। সঙ্গে সঙ্গে ন্যান্সি নিজের অস্বস্তি আড়াল করতে ওড়নাটা গুছিয়ে নিল। লজ্জা আর বিরক্তিতে অদ্ভুত মিশ্র অনুভূতি তার মুখ জুড়ে স্পষ্ট। সে দ্রুত কক্ষ ত্যাগ করতে উদ্যত হতে আচমকা থমকে গেল। না, নিজে থেকে নয়, পেছন থেকে তার হাত আটকে দিয়েছে আফ্রিদ। ন্যান্সি তার দিকে না তাকিয়ে কঠিন স্বরে বলল, ছাড়ুন, আমার রুমে যাব। কিন্তু আফ্রিদের হাতের বন্ধন শিথিল হলো না, বরং কয়েক পা এগিয়ে এসে তাকে দরজার কাছে থামিয়ে দিল। তারপর অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে দরজার লক ব্যবস্থার পরিবর্তন করে দিল সে। ন্যান্সি বিস্মিত দৃষ্টিতে তাকালো। আফ্রিদের কণ্ঠস্বর এবার আশ্চর্য রকম শান্ত। এখানেই থাক। ন্যান্সির গলা শুকিয়ে এলো। ছাড়ুন আমাকে, আমি গিয়ে সব ঠিক করে নেব। আফ্রিদ আগের মতো স্থির স্বরে বলল, বললাম তো, এখানেই থাক। ন্যান্সি এবার মুখ তুলে তাকালো তার দিকে। সেই পরিচিত নীল চোখের গভীরতায় এমন কিছু ছিল যা প্রতিবারের মতো আবারও তার দৃঢ়তাকে দুর্বল করে নিতে চাইল। তবুও দ্রুত দৃষ্টি সরিয়ে নিল সে। না, আমাকে যেতে দিন, আমি আমার রুমেই যাব। অবিশ্বাস্যভাবে আফ্রিদ এবার আর কোনো প্রতিবাদ করল না, নীরবে সরে দাঁড়ালো। তার এই অপ্রত্যাশিত বাধ্যতা ন্যান্সিকে মুহূর্তের জন্য হতবাক করে দিল। এই মানুষটা এত সহজে তার কথা মেনে নিল, নাকি তার পেছনে অন্য কোনো পরিকল্পনা আছে? বেশিক্ষণ ভাবার সুযোগ দিল না সে নিজেকে। দ্রুত দরজার কাছে গিয়ে পাসওয়ার্ড প্রবেশ করালো, কিন্তু পরক্ষণে থমকে গেল। লক খুলছে না। ন্যান্সি চোখ বড় বড় হয়ে উঠল। অর্থাৎ আফ্রিদ ইতিমধ্যে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছে। রাগে তার চোখ জলজল করে উঠল। পেছনে তাকে দেখলো আফ্রিদ নির্বিকার ভঙ্গিতে কাউচে বসে আছে। এক পর্যায়ে এক পায়ের ওপর অন্য পা তুলে মুখে সেই রহস্যময় প্রশান্তি। ন্যান্সি ক্ষুব্ধ কণ্ঠে বলল, লক খুলছে না কেন? কি করেছেন আপনি? আফ্রিদ মৃদু হাসল। সেই হাসিতে ছিল দুষ্টুমি, আবার ছিল একরাশ নিশ্চিত অধিকারবোধ। বলছিলাম না এখানেই থাক, আমি তো দরজা খুলে দেব না। এখন দেখি আমার চিঠি অ্যাঞ্জেলিনা কি করে। ন্যান্সি বিরক্তিতে কয়েকবার চেষ্টা করলো লক খোলার, কিন্তু ব্যর্থ হলো। শেষ পর্যন্ত পরাজিত দৃষ্টিতে ফিরে এলো আফ্রিদের কাছে। আর আফ্রিদ, সে শুধু চেয়ে রইল, যেন পৃথিবীর সমস্ত যুদ্ধ জয় করা এই মানুষের কাছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তার একরোখা অভিমানী অ্যাঞ্জেলিনা। এখানে কি আমার কোনো জামা কাপড় আছে? আমি চেঞ্জ করে কি পরবো? ন্যান্সির কণ্ঠে বিরক্ত আর অসহায় মিশ্রণ। আফ্রিদ বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে নির্লিপ্ত জবাব দিল, কিছু পড়ার প্রয়োজন আছে বলে তো মনে হচ্ছে না। কথাটা এমন নির্লজ্জ সরলতা শুনেই ন্যান্সির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তৎক্ষণাৎ তীব্র দৃষ্টিতে তাকালো তার দিকে। ঠোঁটের নিচে অস্ফুট স্বরে ছুড়ে দিল একটি মাত্র শব্দ, অসভ্য। রাগে তার অন্তরাত্মা পর্যন্ত যেন জ্বলে উঠেছে। এই মানুষটার নির্লজ্জতার মাঝে মাঝে সমস্ত সীমারেখা অতিক্রম করে যায়। আফ্রিদ অবশ্য ন্যান্সির সেই ক্রোধকে উপেক্ষা করে ধীর পদক্ষেপে ব্যালকনির দিকে এগিয়ে গেল। যার পূর্বে গভীর অথচ স্বাভাবিক কণ্ঠে বলে গেল, ঢিলে ঢালা কিছু পরিস, অস্বস্তি হবে, ব্যথাও পেতে পারিস। কাওয়ার্ডে আমার একটা ঢিলে ঢালা টি শার্ট আছে, ওটা পরে নে। এইটুকুই ছিল তার বক্তব্য, না কোনো ব্যাখ্যা, না কোনো অনুনয়। ন্যান্সি নির্বাক দাঁড়িয়ে রইল। মনটা ক্ষণিকের জন্য বিষণ্ণ হয়ে উঠল।
তবুও কিছু বলল না। এই জেদি একরোখা পুরুষটাকে বোঝানোর ক্ষমতা যেন তার নেই। ধীর পায়ে কাবাডির সামনে গিয়ে দাঁড়ালো সে। সেদিন অভিমান আর ক্ষোভের বশবর্তী হয়ে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে অন্য কক্ষে চলে গিয়েছিল। তখন বুঝতে পারেনি সেই ক্ষুদ্র সিদ্ধান্ত একদিন এমন অস্বস্তিকর পরিস্থিতির কারণ হয়ে দাঁড়াবে। রসান্বিত ভঙ্গিতে কাবাড খুলে আফ্রিদ একটি ঢিলেঢালা টি শার্ট বের করে নিল। যদিও তার পরনে ছিল একটি ছোট্ট কামিজ ও প্লাজো, তবুও পোশাক পরিবর্তন করা জরুরি। জামা কাপড় হাতে নিয়ে দ্রুত ওয়াশরুমের দিকে এগিয়ে গেল ন্যান্সি। কিন্তু দরজা পেরোতে আচমকা ভেতরের আলো অস্বাভাবিকভাবে জ্বলে উঠল, আবার নিভে গেল। মুহূর্তে আটকে বুক ধড়ফড় করে উঠল তার। এক প্রকার ছুটে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এই, ওয়াশরুমের লাইট এমন করছে কেন? আফ্রিদ তখনও নির্বিকার, ঠোঁটের কোণে চাপা হাসি রেখা ফুটিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, জানি না। ন্যান্সি চোখ সরু হয়ে এলো। এবার তার ক্রোধ আর সংযত রইল না। আপনি ইচ্ছে করে এসব করছেন তাই না? আমি অন্ধকারে কিভাবে চেঞ্জ করব? অসভ্য কোথাকার। আফ্রিদ এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ব্যালকনি রেলিংয়ে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে রইল, চোখে সেই চিরচেনা দুষ্টু আত্মবিশ্বাস। এখানেই কর, সমস্যা নেই। সমস্যা কি? একটু থেমে মৃদু হাসল সে। আমি দেখলে কি এমন হবে? আমাদের সম্পর্ক বৈধ, আমি তোর স্বামী, ভুলে যাচ্ছিস কেন? কথাগুলো শুনে ন্যান্সির মুখমণ্ডল লজ্জার আভা ছড়িয়ে পড়ল। চিবুক শক্ত হয়ে এলো, কপালে জমল অসন্তোষের ভাঁজ। তবুও আফ্রিদের মুখে দিকে আর তাকালো না সে। অবশেষে আফ্রিদ নিজেই মুখ ফিরিয়ে নিল। ন্যান্সি ভেতরের অস্বস্তি খানিকটা প্রশমিত হলো। সে দ্রুত পোশাক পরিবর্তন করতে শুরু করলো। প্রতিটি মুহূর্তে চেষ্টা করছিল যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতি থেকে মুক্ত হতে, কারণ সে জানে আফ্রিদি হাসান নামের এই দুর্বোধ্য মানুষটির পরবর্তী কাণ্ড কখন কি হবে তা অনুমান করা অসম্ভব। এদিকে তার এলোমেলো দেহের ভঙ্গি দেয়াল জুড়ে আছে, কালো অবয়ব ফুটে উঠেছে। আফ্রিদ দৃষ্টি ফেরায় দেয়ালের দিকে, অমনি তার নেত্রযুগল স্থির হয়ে গেল। না চাইতেও তাকিয়ে আছে সেদিক পানে। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল। ঠোঁট শুকিয়ে কার, মরুভূমির ন্যায় শুকিয়ে আসা বক্ষ মাচারে এক ফোঁটা বৃষ্টির ন্যায় ঝরে পড়ে ন্যান্সির উপস্থিতি। আফ্রিদ দৃষ্টি সরালো না মোটেও, এক দৃষ্টিতে চেয়ে রইল দেয়ালের দিকে। চেঞ্জ করা সম্পূর্ণ করতে কক্ষের অভ্যন্তরে ফিরে এলো আফ্রিদ। ন্যান্সির দিকে এক ঝলক তাকিয়ে তার দৃষ্টিতে ধরা পড়ল এক অদ্ভুত সংকোচ, যেন কোনো অপরাধ ধরা পড়া নির্লজ্জ মানুষটি মুহূর্তের জন্য অপ্রস্তুত। কণ্ঠ কিছুটা নিচু করে বলল, শোন, একটা কথা বলি। ন্যান্সি তখন হাতে থাকা ব্যবহৃত জামাকাপড়গুলো গুছিয়ে বাকেটে রাখছিল। আফ্রিদের কণ্ঠে থেমে গেল তার ব্যস্ত হাত। সে ঘুরে তাকাতে দেখলো আফ্রিদ অস্বাভাবিক রকমের অস্থির। কয়েক মুহূর্ত নীরব থেকে গলা পরিষ্কার করলো সে, আমি আসলে, কথাটা বলি যেন শব্দ খুঁজে পেল না। আসলে ভঙ্গিতে, ঘাড় মাসাজ করার ভঙ্গিতে অবশেষে খানিকটা ইতস্তত করে বলল, তুই চেঞ্জ করার সময় আমি দেখে ফেলেছি। একটু থেমে অদ্ভুত আত্মপক্ষ সমর্থনের ভঙ্গি যোগ করলো, তবে দোষ পুরোপুরি তোর। একটু সাবধানে চেঞ্জ করলে দেয়ালে ছায়া পড়তো না। কথাটা শুনে ন্যান্সি কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। মানুষটা শুধু চুরি করে দেখেই ক্ষান্ত হয়নি, উপরন্তু সেই অপরাধের দায়ও তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। অবিশ্বাস আর বিরক্তিতে তার চোখ বিস্ফোরিত হলো। দেখবেনই তো, অসভ্য যে। কথাটা শুনে আফ্রিদ প্রবল ইচ্ছে হলো অট্টহাসিতে ফেটে পড়ে। ন্যান্সির এমন অভিমানী রাগ তাকে প্রতিবারের মতো দুর্বল করে দেয়। তবুও কোনো এক অজ্ঞাত কারণে হাসল না সে। তোর তো খুশি হওয়া উচিত, আমি দেখেছি। ন্যান্সি মুখ বাঁকিয়ে আগের ন্যায় বলল, হ্যাঁ ঠিক বলেছেন, এই খুশিতে আমার গান গাওয়া উচিত। মে লাভলি হু গাই, ইয়ার নাম তেরা পার্কে। আফ্রিদ সরু দৃষ্টিতে তাকিয়ে রইল, প্রত্যুত্তর করল না, বরং নীরবে এগিয়ে গিয়ে থাই গ্লাসের পর্দা সম্পূর্ণ টেনে দিল। মুহূর্তে বাইরের আলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কক্ষটি। ঘর অন্ধকারের আবরণে ঢেকে গেল চারপাশ। আফ্রিদ ধীরভঙ্গিতে নিজের শার্ট খুলে রাখলো। ন্যান্সির উপস্থিতি যেন তার সমস্ত স্বাভাবিকতা ওলটপালট করে দেয়। এই নারীর কাছাকাছি থাকলে অদ্ভুত এক অস্থির উষ্ণতা গ্রাস করে তাকে। আজও তার ব্যতিক্রম হলো না। ক্লান্ত শরীর নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল আফ্রিদ। অতঃপর নিশ্চুপ ভঙ্গিতে শুয়ে পড়ল। অন্ধকার কক্ষের এক কোণে তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে ন্যান্সি। তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে অসংখ্য প্রশ্ন। এই মানুষটাকে কি কখনো বোঝা সম্ভব?
একদিকে অপরাধবোধ, অন্যদিকে সীমাহীন দুঃসাহস। দুই বিপরীত সত্তার অদ্ভুত সমন্বয় যেন আফ্রিদি হোসেন। ততক্ষণে কর্ণগোচরে প্রবেশ করলো গমগমে কণ্ঠস্বর। আসবি নাকি টেনে হেঁচড়ে আনতে হবে? ন্যান্সি হতাশ হলো। ধীর পায়ে বিছানায় উঠে আসতে আফ্রিদ তাকে টেনে নিজের কাছে নিয়ে এলো, ঠিক বুকের মাঝখানে জড়িয়ে ধরলো। ন্যান্সি আশ্চর্য হলো, তাতে কি আসে যায় আফ্রিদের? উপরন্তু কমফোর্ট টেনে নিল দুজনের ওপর। হাত দিয়ে ন্যান্সির পিঠের অংশটা উঁচু করে রাখলো যাতে পিঠে স্পর্শ না লাগে। ন্যান্সি সেই চোখ বুজে ঠিক তখনই সারা শরীর কেঁপে ওঠে মেয়েটার। সন্তপনের টি শার্ট পিঠের ওপর তুলে দিল বেয়াদব পুরুষ। হত জায়গাটা উন্মুক্ত। সেথায় আদরে ভাবে হাত বুলিয়ে দিতে থাকে। জায়গাটা শিরশির করছে। আবেশে প্রশস্ত বক্ষ আরো বেশি করে গুটিয়ে নিল ন্যান্সি। টেনে নেয় এই বক্ষের সবটুকু। ওম, আমাকে একটু শান্তি দিবি না বলে ঠিক করছিস, তাই না? ন্যান্সি অপেক্ষায় ছিল এমন কিছু প্রশ্নের। অমনি হাসলো সে, ব্যথিত কণ্ঠে বলে ওঠে, আমি শান্তি দেওয়ার কে? আফ্রিদ থুতনি ধরে মুখটা উঁচু করে ন্যান্সির। অন্ধকারের মাঝেও যেন সে ন্যান্সির চোখে চোখ রেখে বলল, আমি ঘুমাইনি 2 দিন ধরে, তোর জন্য এত অশান্তি। ন্যান্সি ফের হাসলো, টুক করে গিলে নিল ভেতরের ব্যথা। কেন ঘুমাননি? আপনার তো শান্তিতে ঘুমানো উচিত ছিল। এই যে, আপনাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার নেই। আফ্রিদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। মিনিট পেরোতে ন্যান্সির মুখ জুড়ে তার দুর্গের ন্যায় ক্ষত বক্ষে আফ্রিদ পিঠের দিকে ফাঁকা রেখে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে অবাধ্য বউকে, যার জন্য গত 2 দিন ধরে এই পুরুষের বুকটা খাখা করছিল। যখন আফ্রিদ বুঝলো ন্যান্সি ঘুমিয়ে গেছে, অমনি সে তার কানের কাছে ফিসফিস করে বলল, পৃথিবীর উপগ্রহ চাঁদ আর আফ্রিদের উপগ্রহ অ্যাঞ্জেলিনা। পার্থক্য এখানে, চাঁদের নিজস্ব আলো নেই, অন্যের আলোয় আলোকিত হয়। আর আমার অ্যাঞ্জেলিনা সূর্যের মতো নিজের আলোয় আলোকিত করে তুলে পাপি আমিটাকে। সে আমার সূর্যমুখী। ভোরের কোমল আলো ধীরে ধীরে চারপাশের অন্ধকার সরিয়ে দিচ্ছে। পূর্ব আকাশে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়তেই তার রশ্মি জানালার পর্দা ভেদ করে এসে স্পর্শ করলো ঈশানের মুখশ্রী। আলো সেই মৃদু স্পর্শেই ঘুম ভাঙল তার। তৎক্ষণাৎ উঠে বসলো সে, অথচ মুহূর্তেই থমকে গেল সে। পাশের শূন্যস্থানটুকু তার কাঙ্ক্ষিত মানুষটির কোনো অস্তিত্ব নেই। এক মুহূর্তের জন্য বুকের ভেতর অজানা শঙ্কা দানা বাঁধল। ঘুম ঘুম দৃষ্টিতে চারপাশে তাকিয়ে অবশেষে চোখ আটকে গেল ওয়াশরুমের বন্ধ দরজায়। ভেতর থেকে ভেসে আসা পানির কলকল শব্দই জানিয়ে দিল তার আপন মানুষটি সেখানে রয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল ঈশান। ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। হঠাৎ দৃষ্টি গিয়ে থামলো বিছানা চাদরের দিকে। দৃশ্যটা দেখেই ঠোঁটের কোণে অনিয়ন্ত্রিত হাসি রেখা ফুটে উঠল। মাথার চুলে হাত বুলিয়ে একরাশ বিস্ময় আর মুগ্ধতা নিয়ে বোকাদের মতো হাসলো ঈশান। কখন যে এই দুষ্ট অবাধ্য মেয়েটা তার জীবনে অভ্যাসে পরিণত হয়েছে নিজেও বুঝতে পারেনি সে। সাব্বির নীরব অথচ ক্ষুব্ধ মুখে বসে আছে মৈমুনা হোসেনের সম্মুখে। বুকের ভেতর জমে থাকা ক্ষোভ যেন কোনোভাবে প্রশমিত হচ্ছে না। তার বড় ভাইয়ের মৃত্যুর আজ প্রায় 2 মাস পূর্ণ হতে চলেছে, অথচ আশ্চর্যজনকভাবে সবকিছু স্বাভাবিক গতিতেই চলছে। আর ইলহাম, সে এখনো অন্ধকারই রয়ে গেছে। সাব্বিরের কণ্ঠে জমাট অভিমান আর হতাশা ছাপ স্পষ্ট। আমি সত্যি অবাক না হয়ে পারছি না মম, তোমরা এতটা নিশ্চিত আর স্বাভাবিক কিভাবে থাকতে পারছো? ময়মুনা হোসেন এতক্ষণ ফোনের নীলাভ পর্দায় নিমগ্ন ছিলেন। সাব্বিরের কথায় হঠাৎ ছদ্মিত ফিরে পেলেন তিনি। দীর্ঘ দৃষ্টিতে তাকালেন ছোট ছেলের দিকে, অথচ শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, আফ্রিদ যখন বলেছে নীরব থাকতে, তখন নীরব থাকাটাই শ্রেয় সাব্বির। মায়ের নির্লিপ্ত উত্তর যেন আরো ক্ষুব্ধ করে তুলল সাব্বিরকে। তার সম্মুখে চোখে মুখে তীব্র অভিমান ফুটে উঠল। মম, তোমার ছেলে ছিল নীলাদ্রি, তুমি ভুলে যাচ্ছ সে আমার ভাই ছিল। একটু থেমে তিক্ত হাসলো সে। এখন তো আমারও মনে হচ্ছে আমার কিছু হয়ে গেলেও তোমার কিছু যায় আসবে না। মৈমুনা হোসেনের চোখ মুহূর্তেই কঠোর হয়ে উঠল। সন্তানের এমন অভিযোগ যেন তার ভেতরের আগ্নেয়গিরি আরো প্রজ্বলিত করলো। রাগ সংবরণ না করেই বললেন, হ্যাঁ, হয়তো কিছুই আসবে যাবে না, কারণ আমার কাছে আফ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে আমার বড় ছেলে, তোমাদের সবার থেকে বেশি তাকে আমি ভালোবাসি। মায়ের কথাগুলো যেন বিষের মতো বিঁধল সাব্বিরের হৃদয়ে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না সে। রাগে অভিমানে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো।
হনহনিয়ে পেরিয়ে গেল বসার ঘর, অতঃপর সজোরে সদর দরজা ঠেলে বেরিয়ে গেল বাইরে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আফ্রিদি হোসেন এবং ইদ্রান। দুজনের মধ্যে গুরুত্বপূর্ণ কথার বিষয় নিয়ে আলোচনা চলছিল। হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর, আপনি কি সত্যি ভীষণ সুন্দর এহসান? সরি, আপনি কিন্তু সত্যি ভীষণ সুন্দর এহসান। কথাটা কানে যেতেই থমকে দাঁড়ালো দুজন। একই সঙ্গে ঘুরে তাকালো আফ্রিদ এবং ইদ্রান। স্মাইলির মুখে এমন নির্দ্বিধার প্রশংসা শুনে আফ্রিদের চোয়াল শক্ত হয়ে এলো। অন্যদিকে ইদ্রানও খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। পরিস্থিতি বুঝতে পেরে স্মাইলি হেসে উঠল খিলখিলিয়ে। সরি সরি, আমি আসলে একটু মজা করছিলাম। ইদ্রানকে একটু জেলাস ফিল করানোর চেষ্টা করছিলাম। ইদ্রান দীর্ঘশ্বাস ফেলল। হতাশা তার চোখে মুখে স্পষ্ট। গত কয়েকদিন ধরে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। স্মাইলি সুযোগ পেলে আফ্রিদের সৌন্দর্যের প্রশংসা করে, আর প্রতিবারই তার উদ্দেশ্যে একটাই, ইদ্রানের ঈর্ষা জাগানো। কিন্তু ইদ্রানও বুঝতে পারছে এই ছোট্ট দুষ্টুমির আড়ালে লুকিয়ে আছে স্মাইলির গভীর ভালোবাসা। আফ্রিদ নিচের দিকে যেতে যেতে বলল, সময় থাকতে সামলা, লেসবিয়ান কোথাকার। লেসবিয়ান শুনে থতমত খেয়ে গেল ইদ্রান। কটমট দৃষ্টিতে তাকালো। যদি আফ্রিদ দ্বিতীয়বার পিছন ফিরে দেখতো তাহলে ইদ্রানের রাগে লাল হয়ে আসা মুখটা দেখতে পেত। কিচেন থেকে সার্ভেন্টকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো ন্যান্সি। তার হাতে সাজানো ট্রে, প্রত্যেকের পছন্দ অনুযায়ী আলাদা আলাদা পানীয়। কারো জন্য গাঢ় কফি, কারো জন্য দুধ চা, আর শুধুমাত্র আফ্রিদ এহসানের জন্য রাখা হয়েছে তার পছন্দের গ্রিন টি। আফ্রিদ যথারীতি স্বাচ্ছন্দ্য ভঙ্গিতে সোফায় বসেছিল। ন্যান্সি একবারের জন্য তার দিকে দৃষ্টিপাত করল না, যেন এই মুহূর্তে তার অস্বস্তি সম্পূর্ণ অগ্রাহ্য। সার্ভেন্ট মেয়েটিকে মৃদু ইশারা করতে সে একে একে সকলের কাছে পৌঁছে দিল তাদের পছন্দের পানীয়। ন্যান্সি শুধু স্মাইলির কফির কাপটি হাতে নিয়ে তার পাশেই বসে পড়ল। স্পষ্টতাই তার উদ্দেশ্য ছিল স্মাইলির সঙ্গে কিছু কথা বলা। আফ্রিদ পুরো দৃশ্যটাই নীরবে পর্যবেক্ষণ করল। ঠোঁটের কোণে চাপা হাসি রেখা ফুটে উঠল। তার অভিমানী অ্যাঞ্জেলিনার নির্লিপ্ত আচরণ যেন তার কাছে ভীষণ প্রিয়। ন্যান্সি স্মাইলির দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর কণ্ঠস্বর নিচু করে জিজ্ঞেস করলো, কাল রাতে তুমি কোথায় ছিলে স্মাইলি? প্রশ্নটা যেন আচমকায় বজ্রপাতের মতো আঘাত করলো স্মাইলিকে। সে প্রস্তুতি ছিল না এমন কিছুর জন্য। চমকে উঠল মেয়েটা। ন্যান্সি গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো তার মুখের পরবর্তী অভিব্যক্তি। কপালের কাছে জমে উঠেছে সূক্ষ্ম ঘামের বিন্দু। স্মাইলি তোতলাতে তোতলাতে বলল, কোথায় আর থাকবো, রুমেই ছিলাম। ন্যান্সির ঠোঁটে রহস্যময়ের হাসি ফুটে উঠল। কফির কাপে ধীর চুমুক দিয়ে শান্ত স্বরে বলল, আমি তো জানি তুমি রুমে ছিলে না। কথাটা শুনে স্মাইলির বুকের ভেতর অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। শুকনো ঢোক গিলে নিজের অস্বস্তি লুকানোর চেষ্টা করলো সে। তুমি রুমে গিয়েছিলে ইলহাম? আসলে তখন হয়তো আমি ওয়াশরুমে ছিলাম। ন্যান্সি কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তারপর হঠাৎ করে মৃদু হাসলো। সে আর কিছুই বলল না। ধীর পায়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল গেস্ট হাউসের দিকে। তিতলির সঙ্গে কিছু কথা বলা প্রয়োজন। বাগানের কাছাকাছি পৌঁছাতে দেখলো ঈশান দ্রুত পায়ে এগিয়ে এদিকে আসছে। ন্যান্সিকে দেখে ঈশান থামলো। ন্যান্সিও সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, একা কেন? আমাদের তিতলি ম্যাম কোথায়? ঈশান বিস্মিত চোখে তাকালো। সে মঞ্জিলের ভেতর নেই। কিছুক্ষণ আগেই তো রুম থেকে বের হলো। আমি ভেবেছিলাম ভেতরে আছে। ঈশানের কথায় ন্যান্সির অন্তর্দৃষ্টি যেন মুহূর্তেই সতর্ক হয়ে উঠল। মেয়েলির ষষ্ঠ ইন্দ্রিয় তাকে আগে ইঙ্গিত দিয়ে দিল কোথাও কিছু একটা গোপন রয়েছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর, আমি এখানে। ঘুরে তাকাতেই দেখা গেল তিতলি দাঁড়িয়ে আছে। পরনে নীল রঙের অপূর্ব শাড়ি, যেটা ন্যান্সি নিজে পছন্দ করে দিয়েছিল তার জন্য। ন্যান্সি কিছুটা গম্ভীর দৃষ্টিতে তাকালো। কোথায় ছিলে তুমি? তিতলি খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। এমন প্রশ্নের উত্তর খুঁজে পেল না। কিছুটা ইতস্তত করে বলল, আসলে আমি একটু হাঁটছিলাম, ওই যে ওই দিকটা, ভালো লাগছিল না তাই একটু বাইরে এসেছিলাম। ন্যান্সি আবারও মৃদু হাসলো, তবে সে হাসির আড়ালে লুকিয়ে রইল গভীর পর্যবেক্ষণ। মাথা নেড়ে শান্ত স্বরে বলল, ঠিক আছে, যাও, ভেতরে যাও। ভাইয়া, আপনিও যান। ঈশান আর কিছু বলল না। তিতলির হাত ধরে তাকে সঙ্গে নিয়ে এগিয়ে গেল মঞ্জিলের দিকে। যাওয়ার সময় মৃদু শাসনের ভঙ্গিতে তিতলির মাথা আলতো টোকা দিল। আর দূর থেকে দাঁড়িয়ে ন্যান্সি শুধু তাকিয়ে রইল, চোখে জমে উঠেছে অজস্র প্রশ্ন।
দুপুরের নির্জনতা ধীরে ধীরে এহসান মঞ্জিলের আঙিনায় ছায়া ফেলছে। সূর্যের তীব্রতা কিছুটা স্তিমিত হয়ে এলো। খাবারের টলি ঠেলে ধীর পায়ে কল্পনার কক্ষে সম্মুখে এসে দাঁড়ালো ন্যান্সি। দরজায় মৃদু করাঘাত করে বিনীত স্বরে অনুমতি চাইল, ভেতরে আসবো? কক্ষে তখন নিজের ল্যাপটপে নিমগ্ন ছিল কল্পনা। অজানা কোনো কাজে ব্যস্ততার আঙুলগুলো দ্রুততার সঙ্গে কিবোর্ড বিচরণ করছিল। ন্যান্সির কণ্ঠস্বর শ্রবণ করতে যেন বজ্রাহত হলো সে। আকস্মিক আতঙ্কে চমকে ওঠে, তড়িঘড়ি করে ল্যাপটপে ঢাকনা বন্ধ করে দিল। অতঃপর অস্বাভাবিক ব্যস্ততায় সেটিকে চাদরের আড়ালে লুকিয়ে ফেলল। নিজেকে স্বাভাবিক প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করলো সে। হ্যাঁ হ্যাঁ, এসো। ন্যান্সি ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো, তবে কল্পনার অস্থিরতা তার তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পারল না। মেয়েটার আচরণে যেন অদৃশ্য কোনো ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। কিছুক্ষণ নীরবে পর্যবেক্ষণ করে ন্যান্সি মৃদুস্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন ভীষণ ভয় পেয়ে গেছেন। কল্পনা হাতের উল্টো পিঠ দিয়ে কপালে জমে থাকা ঘামের বিন্দু মুছে নিল। ঠোঁটে কৃত্রিম হাসির আবরণ টেনে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। না না, ভয় পাবো কেন? এমনি, এমন কিছু হয়নি তো। ন্যান্সির দৃষ্টি আরো গভীর হলো। সে কিছু না বলে খাবারের টলিটি একপাশে রেখে দিল। শান্ত স্বরে বলল, দুপুরে নিচে গেলেন না, তাই ভাবলাম আমি খাবার নিয়ে যাই। ঠিক মতো খেয়ে নেবেন কিন্তু। এরপর আর কোনো প্রশ্ন না করে কক্ষ ত্যাগ করলো ন্যান্সি। কল্পনা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো মেয়েটা এলো অথচ কিছু না বলেই চলে গেল, কিন্তু সেই নীরবতার মধ্যে যেন লুকিয়েছিল অসংখ্য প্রশ্ন। করিডোরে পা রাখতে ন্যান্সির চিন্তামগ্ন মুখশ্রী আরো কঠিন হয়ে উঠল। কল্পনা লুকিয়ে রাখা ল্যাপটপে তার তীক্ষ্ণ দৃষ্টি এড়ায়নি। এক ঝলকে সেই দৃশ্যটি যথেষ্ট ছিল তার সন্দেহকে আরো গাঢ় করার জন্য। এখন আর অপেক্ষা নয়, ময়মুনা হোসেনের সঙ্গে কথা বলা জরুরি। কারণ সত্যিটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে এই চারজনের মধ্যেই কেউ একজন রয়েছে যে অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে নিঃশব্দে চালিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের খেলা। আর ন্যান্সি জানে সেই মুখোশধারী মানুষটাকে খুঁজে বের করতে হবে, কারণ নিশুতি রাতের মতো ঘন হয়ে আসা এই রহস্য আর বেশি দিন আড়ালে থাকবে না। রুম জুড়ে পিনপতন নীরবতা। সে নিস্তব্ধতা নতমস্তকে অপরাধী হয়ে দাঁড়িয়ে আছে রাইসা। ওষ্ঠ কাঁপছে কন্যার, হাতে হাত কষলে চলেছে, প্রাণ যায় যায় অবস্থা। সেই পিনপতন নীরবতা ভেঙে গেল জুতোর শব্দে। এদিক সেদিক পায়চারি করতে লাগলো ইদ্রান। তার পায়চারি করার যথেষ্ট কারণ রয়েছে। এই যে রাইসা এমন অদ্ভুত একটা কাণ্ড করে বসলো যা তার করা উচিত হয়নি। এই কাজের বিষয়টা যদি কোনোভাবে আফ্রিদ জানতে পারে তাহলে কি হতে পারে সেটার ধারণা নেই মেয়েটার। তোমার ধারণা আছে এই বিষয়টা আফ্রিদের কানে গেলে কি হবে? রাইসা আরো একবার কেঁপে উঠল, মাথা নুয়ে নিল আরো। অপরাধীর ন্যায় বলল, আসলে আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। হঠাৎ করে সবটা ঘটেছে, তাই তাই তুমি ভুলটা করে ফেললে, তাই তো? ওয়াও, এত বুদ্ধি রাখো কোথায় রাইসা? আমি তোমাকে বুদ্ধিমতী ভাবতাম, কিন্তু তুমি তো নির্বুদ্ধিতার পরিচয় দিলে। রাইসা অসহায় এই মুহূর্তে। সে কল্পনা করেনি এমন কিছু হবে বলে। সত্যি তো একবারও ভাবেনি। আফ্রিদ হোসেন জানতে পারলে ঠিক কি হতে পারে। যদি ভাবতো তাহলে এমন কিছু করার সাহস করতো না। রাইসা আকাশসম সাহস সঞ্চয় করে কষ্টে সৃষ্টে বলে, এখন কি হবে ইদ্রান ভাইয়া? ইদ্রান দুহাত কোমরে তুলে নিশ্চিন্ত পায়ে এদিক ওদিক করেই চলেছে। আই ডোন্ট নো কি হবে, বাট আই নো আফ্রিদ জানলে খুব বাজে কিছু হবে। অগোচরে শুষ্ক ঢোক গিল রাইসা। আফ্রিদ এখনো মঞ্জিলে আছে, বিকেলে আসবে বলেছে মিস্টার আলবার্টের সঙ্গে দেখা করতে। দেখা যাক কি হয়। ইদ্রানের কথার চিন্তা বেড়েই চলেছে রাইসার। ভুল করে ফেলেছে সে, খুব বড় ভুল। উচিত হয়নি তার এটা করা। পরনে একটা বাথটব জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে ময়মুনা হোসেন। ড্রেসিং টেবিলের সামনে এসে তৈরি হতে লাগলেন। প্রতিদিনের মতো মুখে ক্রিম লাগালেন, গলায় পারফিউম স্প্রে করে কাবার্ড থেকে গাঢ় সবুজ রঙের একটি সিল্কি শাড়ি বের করে আনেন। শাড়িটার পরনের সময় মাত্র 10 মিনিট লাগলো। একদম তৈরি হয়ে বেরোতেই যাবে অমনি দরজার সম্মুখে এসে দাঁড়ায় ন্যান্সি। তুমি এখানে? ময়মুনা হোসেন গম্ভীর কণ্ঠে বললেন। ওনার তীক্ষ্ণ চাহনিতে ভয় পেল ন্যান্সি।
সে এমন একজন মায়ের সম্মুখে দাঁড়িয়ে আছে যার সন্তানের খুনি সে নিজের হাতে শেষ করে দিয়েছে ওই নরপশুকে। ন্যান্সি সামান্য ঢোক গিলে বলল, আমার আপনার সাথে কথা ছিল মা। ময়মনে হাসান মুখ ফিরিয়ে নিলেন, তীব্র রাগ নিয়ে বলেন, তোমার সাথে আমার কোনো কথা নেই। নিঃসন্দেহে এমন কারো সাথে আমি কথা বলতে চাই না যে আমার বুক খালি করে আমার ছেলেকে কেড়ে নিয়েছে। বুকের ভেতর হু হু করে কেঁদে উঠল ন্যান্সির। সে নিজের নির্দোষ হওয়ার দাবি করে বলল, আপনার ছেলে কোনো মহাপুরুষ ছিল না মা। সে আমার পরিবারকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলেছে। ময়মন হাসান ন্যান্সির কথায় ভীষণ রেগে গেলেন। বাজখাই কণ্ঠে চিৎকার করে বলেন, চুপ, একদম চুপ, মিথ্যাবাদী মেয়ে কোথাকার। এতক্ষণে তোমাকে আমি শেষ করে ফেলতাম। তুমি এখনো বেঁচে আছো শুধু আফ্রিদের কারণে। আফ্রিদ মাস খানে না এলে তোমার অস্তিত্বই পৃথিবীতে আর কেউ খুঁজে পেত না। ন্যান্সি ময়মন হাসানের এই রাগের সাথে পরিচিত নয়। কেঁপে ওঠে, দু কদম পিছিয়ে গেল সে। চোখ ভিজে ওঠে তার। ময়মন হাসান আগের ন্যায় বলেন, আফ্রিদ, শুধু আফ্রিদ আছে বলেই তুমি আছো। আমার সন্তানকে কেড়ে নিয়ে কি ভেবেছ? যা বলবে তাই আমি বিশ্বাস করে নেব? ওহো, কখনোই নয়। কি প্রমাণ আছে তোমার কাছে আমার লীলাদ্রি তোমাকে, তোমার পালিত পরিবারকে শেষ করেছে? ন্যান্সি প্রত্যুত্তরে কিছু দেখাতে পারল না। আমার সামনে থেকে দূর হয়ে যাও ইলহাম, নয়তো খুব খারাপ হবে। কিছু বলে দিলাম। ন্যান্সি নড়ল না, উল্টো জিজ্ঞেস করলো, কাল রাতে আপনি কোথায় ছিলেন? কপালে ভাঁজ কারো হলো ময়মনে হোসেনের। মানে, কোথায় আর থাকবো, বাড়িতে ছিলাম। কি আশ্চর্য, তুমি আমাকে এসব জিজ্ঞেস করার সাহস কোথা থেকে পাচ্ছ? ন্যান্সি দ্বিধাহীন চিত্তে বলে ওঠে, আপনি আমাকে শেষ করতে চেয়েছিলেন তাই না মা? তাই তো ছদ্মবেশ ধারণ করেছিলেন। ময়মনে হোসেন তার ছেলের হাসি টেনে বললেন, তোমার কি মনে হয় ইলহাম, তোমাকে মারতে হলে আমাকে ছদ্মবেশ নিতে হবে? আমি এহসানের একজন, আমি মুস্তাক এহসানের স্ত্রী ময়মনে হোসেন। আমার হাতে এতটুকু ক্ষমতা অবশ্যই আছে যাতে তোমাকে সবার সামনে ছিন্নভিন্ন করে ফেলতে পারি। তার জন্য আমার কোনো ছদ্মবেশের প্রয়োজন হয় না। প্রতিটি গর্জনে গায়ের লোমকূপ দাঁড়িয়ে গেল ন্যান্সির। দৃষ্টি হলো ঝাপসা। ময়মনে হোসেন ক্ষান্ত হয়নি আজ। হুঙ্কার ছাড়লেন, আফ্রিদ, আফ্রিদ বেটা, কোথায় তুমি? ময়মনে হোসেনের হাঁক ডাক শুনে ফোনালাপ রেখে ত্রস্ত পায়ে ছুটে এলো আফ্রিদ। ন্যান্সি আর ময়মনে হোসেনকে একত্রে দেখে চিবুক শক্ত হয়ে এলো তার। হোয়াট হ্যাপেন মম? ময়মনে হোসেন নিরেট স্বরে বললেন, তোমার ওয়াইফকে বলো আমার থেকে দূরে থাকতে। আমি কিন্তু। মম, প্লিজ। কটমট দৃষ্টিতে তাকালেন ময়মনে হোসেন। চোখ ভিজে ওঠে ওনার। এই মেয়ে আমার কোথায় আঘাত করেছে সে কি জানে? ওকে আমার থেকে দূরে থাকতে বলো আফ্রিদ, নয়তো চিরদিনের জন্য আমি এই বাড়ি ছেড়ে স্পেন চলে যাব। এমনিতেই নিজের ছেলের খুনির সাথে থাকার চেয়ে দূরে থাকাই উত্তম। ন্যান্সি এক দৃষ্টিতে চেয়ে রইল। ন্যান্সি বুঝলো আরো কিছু। রমণীর চারটি রহস্য। একটিও অতিরিক্ত শব্দ উচ্চারণ না করে ন্যান্সির কবজি দৃঢ়ভাবে আঁকড়ে ধরল আফ্রিদ। দীর্ঘ পদক্ষেপে তাকে সঙ্গে নিয়ে করিডোর পেরিয়ে নিজের কক্ষের দিকে অগ্রসর হতে লাগলো। তার চলার ভঙ্গিতে ছিল অদম্য কর্তৃত্ব, আর নীরবতা লুকিয়েছিল দমিয়ে রাখা ক্রোধ। ন্যান্সি ব্যথায় মুখ বিকৃত করে উঠল, ছাড়ুন, লাগছে আমার। আফ্রিদের চোয়াল আরো শক্ত হয়ে এলো। সংযত অথচ গম্ভীর কণ্ঠে বলল, তুই অত অবাধ্য কেন? মামার থেকে দূরে থাকতে বলেছি তোকে, কতবার বলেছি? একটা কথাও কি তোর কানে যায় না? কথাগুলো শেষ হওয়ার আগে ন্যান্সি ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। আফ্রিদের দৃষ্টি মুহূর্তে কঠিন হয়ে উঠল। ন্যান্সি আরো এক চুল পিছু হটল না। দীপ্ত কণ্ঠে বলে উঠল, আমি আপনার কথা শুনবো কোন অধিকারে? আপনি কি কখনো আমার একটা কথা শুনেছেন? প্রশ্নটা বিদ্যুতের আঘাত করলো আফ্রিদকে। সে বুঝে গেল ন্যান্সি ঠিক কোন প্রসঙ্গের ইঙ্গিত করছে। ধীরে ধীরে দুই হাত কোমরে রেখে দাঁড়ালো সে। ওষ্ঠের কোণে দাঁত বসিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল ন্যান্সির মুখ পানে। ন্যান্সি তার ছেলের ক্ষীণ হাসি হেসে বলল, এখন থেকে আমার কিছু বলার আগে ভেবে বলবেন। আমি আপনার বাধ্য নই যে আপনার প্রতিটি নির্দেশ মেনে চলব। কথা শেষ করে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো সে, কিন্তু পর মুহূর্তে তার পদক্ষেপ থেমে গেল। আফ্রিদ দৃঢ় বাহু তাকে আবারও নিজের দিকে ফিরিয়ে আনলো। ক্ষণিকের ব্যবধানে দুজনের দূরত্ব মিলিয়ে গেল। উত্তেজনা তার শ্বাস ভারী হয়ে উঠেছে। রুদ্ধ কণ্ঠে সংযত ক্রোধে আফ্রিদ বলল,
খুব সাহস বেড়েছে তাই না? ন্যান্সি কোনো উত্তর দিল না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখের দিক গভীরে। ভেতরে ঝড় উঠলেও মুখে সেই ঝড়ের ছাপ পড়তে দিল না এক বিন্দুও। কয়েক মুহূর্ত নীরবতায় ঝুলে রইল দুজনের মাঝখানে। তারপর আফ্রিদের চোখের আগুন যেন ধীরে ধীরে নিভিয়ে এলো। ক্রোধের জায়গায় দখল করে গভীর ক্লান্তি। বিদায়ের আগে সে আলতো করে ন্যান্সির কাঁধে একবার ঠোঁট ছুঁয়ে দিল, কথাহীন অথচ অসংখ্য অপ্রকাশিত অনুভূতির ভার নিয়ে। এরপর আর একবারও ফিরে তাকালো না সে। দীর্ঘ পদক্ষেপে করিডোর অতিক্রম করে অদৃশ্য হয়ে গেল সে। ন্যান্সি স্থাণুর মতো দাঁড়িয়ে রইল একই জায়গায়। শূন্য করিডোরের দিকে নির্বাক দৃষ্টি তাকিয়ে সে শুধু অনুভব করলো কয়েক মুহূর্ত আগে যে উপস্থিতি তাকে ঘিরেছিল তা এখন নিঃশব্দে মিলিয়ে গেছে, অথচ তার উষ্ণতার ক্ষীণ রেশ এখনো বাতাসে ভেসে রয়েছে। রাশিয়ার মস্কো। নিজের কেবিনে টেলিফোন নিয়ে অপেক্ষামান মিখাইল। সেই কখন থেকে প্রহর গুনছে কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন আসবে বলে, অথচ এখনো ফোন আসার কোনো নামগন্ধ নেই। বরফ শীতল বাতাস ঢেকে আছে শহর। আকাশে ঝুলে আসে ধূসর চাদরের মতো। সূর্যের আলো যেন কুয়াশার আড়ালে বন্দি। দূরের গির্জার গম্বুজে জমে থাকা তুষার ম্লান আলোয় নীরব স্ফটিকের মতো ঝিমঝিম করছে। রাস্তাঘাটে শীতের কামড়, জানালার কাছে জমে থাকা শিশিরে যেন অদৃশ্য কোনো গল্পের আভাস। এই নীরব হিমেল বিকালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হঠাৎ বেজে উঠল টেলিফোন। ধাতব শব্দে যেন চমকে উঠল ঘর। মিখাইল ত্রস্ত হাতে রিসিভার তুলল কানে। তার শ্বাস ভারী, চোখে অস্থিরতার রেখা। ওপাশ থেকে ভেসে এলো এক রমণীর মৃদু হাসি, অথচ নরম বিদ্রুপে মোড়া। এতক্ষণ ধরে বুঝি আমার অপেক্ষায় ছিলে? কণ্ঠে মখমলি সুর, কিন্তু ভেতরে ধারালো শলাকার মতো খোঁচা। মিখাইলের চোয়াল শক্ত হলো। বাজে কথা ছেড়ে আসল কথা বলো। কথাগুলো ইংরেজিতে ছুড়ে দিল সে, যেন প্রতিটি শব্দে বিরক্তির বিষ মিশে আছে। ওপাশে নারীটি হেসে উঠল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। হাসির সঙ্গে সঙ্গে উন্মোচিত হচ্ছে দুধ ছাতা দাঁতের শাড়ি। সে ধীরে ধীরে টেবিলের ওপর রাখা মার্বেলটি তুলে নিল। লম্বা নখের আঙুলে সেটিকে ঘুরিয়ে খেলতে খেলতে বলল, ওহ ডার্লিং, এত রেগে যাচ্ছ কেন? তার কণ্ঠে অলস প্রলেপ, অথচ চোখে নিশ্চয়ই অন্য কোনো খেলা। মার্বেলটি ঘুরতে ঘুরতে টেবিলের ওপর মৃদু শব্দ তুলছে, টিক টিক টিক, যেন সময়েরই প্রতিধ্বনি। তুমি জানো, এই মুহূর্তে আমি তোমাকে এমন একটি খবর দেব যা শুনে তুমি সত্যি আমাকে চুমু খেয়ে বসবে। মিখাইল কপালে রক্ত চড়ে উঠল। ইউ স্লাট, চুমু? আর তোকে আসল কথাটা বলবে? নারীটি এবার ফিসফিসিয়ে বলল, কাম ডাউন ডার্লিং, এত উত্তেজিত হও না। আচ্ছা, বলেই দিচ্ছি। তারপর সে ধীরে একটি স্ট্রবেরি তুলে ঠোঁটের ফাঁকে নিল। রসালো ফলটি দাঁতের নিচে চূর্ণ হলো। রক্তিম রস যেন তার ঠোঁটের রঙের সঙ্গে মিশে একাকার। এই সপ্তাহের মধ্যে মাফিয়া কিং স্পেনে যাচ্ছে। এটা কি তুমি জানো? মুহূর্তে মিখাইলের চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, যেন মস্কোর শীতল আকাশ হঠাৎ ভেঙে পড়েছে তার মাথার উপর। হোয়াট? তুমি কি বলছো? আর ইউ শিওর? নারীর চোখ জলজল করছে অন্ধকার জোনাকির মতো, অথবা ষড়যন্ত্রের আগুনে প্রজ্বলিত শিখার মতো। ইয়েস ডার্লিং, আমি যা বলি তা শতভাগ নিশ্চিত হয়ে বলি। মিখাইল শুষ্ক ঢোক গিলল। বুকের ভেতর হিসেব নিকেশের ঝড়। নারীর কণ্ঠ এবার নিচু, ভারী। এটাই সুযোগ, শেষ করে দাও। নীরবতা। রিসিভার হাতে দাঁড়িয়ে আছে মিখাইল। বাইরে বরফ পড়ছে ধীরে ধীরে, নিঃশব্দ, শীতল, নির্মম। তার ধূর্ত মস্তিষ্ক জানে মাফিয়া কিং কোনো সাধারণ লক্ষ্য নয়। তাকে শেষ করা মানে দাবার বোর্ডে রাজাকে আক্রমণের একটি ভুল পদক্ষেপে নিজেরই মৃত্যু নিশ্চিত। তোমার কি মনে হয় সবটা এত সহজ? যদি এতই সহজ বলে মনে হয় তাহলে তুমি শেষ করে দাও। মিখাইলের ধারালো কথার তোপে অসন্তোষ দেখালো সেই নারীটিকে। বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, ডার্লিং, আমি আজ বুঝতে পারছি আসলে আফ্রিদ একটা চিজ। নয়তো তোমার থেকে এত ছোট হওয়া সত্ত্বেও তুমি ভয় পাও। হা হা হা। তার মানে এই এহসান ঠিকই নিজের জায়গায় তৈরি করে ফেলেছে। মিখাইলের মোটেও পছন্দ হলো না এই প্রশংসার বাক্য। মুখের ওপর ফোনটা কেটে দিল। লাগেজের চেন টেনে বন্ধ করছে আফ্রিদ এহসান। প্রতিটি পোশাক, প্রতিটি ফাইল, প্রতিটি প্রয়োজনীয় জিনিস সে নিখুঁতভাবে গুছিয়ে রাখছে। খুব শীঘ্রই তাকে ফিরে যেতে হবে নিজের শহর স্পেনের বার্সেলোনায়।
সেই শহর যেখানে একদিন সে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়গুলো হারিয়েছিল, যে নগরী তাকে ক্ষমতা দিয়েছে আবার নির্মমভাবে কেড়েও নিয়েছে বহু আপনজন ও বহু স্বপ্ন। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বাইরে এলো ন্যান্সি। সদ্য স্নাত দেহে পানির ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুগুলো এখনো ঝিলমিল করছে। ভেজা চুল তোয়ালে দিয়ে মুড়ে রেখেছিল সে। কক্ষে পা রাখতে আফরিদ লাগেজ গোছাতে দেখে বিস্ময়ে ভ্রু কুঁচকে গেল তার। কোথায় যাচ্ছেন আপনি? এক মুহূর্ত দেরি না করে নির্বিকার স্বরে জবাব দিল আফরিদ। বিয়ে করতে। উত্তরটা শুনে ন্যান্সির বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এই মানুষটা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে? উহু, তা হতেই পারে না। জানে মেরে দেবে না ন্যান্সি, তবুও মুখে সেই অনুভূতি ছিটেফোঁটা প্রকাশ হতে দিল না, বরং ঠোঁটের কোণে কৃত্রিম হাসি টেনে বলল, কংগ্রাচুলেশনস। তা কবে বিয়ে করছেন? দাওয়াত তো দিলেন না। আফরিদ আর নিজেকে সংযত রাখতে পারল না। অট্টহাসিতে ভরে উঠল ঘর। হাসির দোলায় তার কোঁকড়ানো চুলগুলো হালকা দুলে উঠল। তার সন্নিকটে এগিয়ে এলো। হাসি সামলে মৃদুস্বরে বলল, তাই নাকি? আমি যদি আরেকটা বিয়ে করি তাহলে বুঝি তোর খুব আনন্দ হবে? ন্যান্সি ভেজা চুল থেকে তোয়ালে খুলে ধীরে ধীরে চুল ঝাড়তে লাগলো। চোখে মুখে দৃষ্টি হাসির, দুষ্টু হাসির আভা। অবশ্যই হবে। তখন না হয় সতীনকে হুকুম করব, সব কাজকর্ম ওকেই দিয়ে করিয়ে নেব, সঙ্গে পা টিপে নেব। কথাটা শেষ হওয়ার আগে আফরিদ কয়েক পা এগিয়ে এলো। একটানে ন্যান্সির সরু কটি দেশ নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। এই প্রশস্ত বুকে ধাক্কা খেল ন্যান্সি। ন্যান্সির চুল থেকে ভেসে আসা শ্যাম্পুর ঘ্রাণ নাসারন্ধ্রে ধাক্কা দিয়েছে আফ্রিদের। সে নিচু স্বরে দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, রাত নামলে যখন স্বামীর ভাগ্নিতে চলে আসবে তখন কি করবি? ন্যান্সি ভান করে হামি তুলল। তারপর নাটকীয় ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল, আর কি করব? বলবো যাও যাও, নিজের স্বামীর সঙ্গে সোহাগ রাত মানাও। কথাটা শেষ হতে আফ্রিদের নাসারন্ধ্র ফুলে উঠল। ভান করা রাগ এসে আলতো করে ন্যান্সির লালচে গালে কামড় বসিয়ে দিল। উফস, সব সময় এমন করেন কেন? ব্যথায় মুখ কুঁচকে গেল ন্যান্সির। পর মুহূর্তে সেই স্থানে স্নেহমাখা চুম্বনে ব্যথা মুছে দেওয়ার চেষ্টা করলো আফরিদ। তারপর গভীর স্থির দৃষ্টি তাকিয়ে মৃদুস্বরে বলল, যদি বিয়ে করতেই হয় তবে 1000 বার হলেও তোকেই নিয়েই করব। ন্যান্সি ঈষৎ কপটতা দেখিয়ে বলল, প্রয়োজন নেই, এর যে সতীন নিয়ে আসুন, আমার জ্বালা কমবে। আফরিদ ধীরে ধীরে ঝুঁকে এলো। তার উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল ন্যান্সির কর্ণমূল। নিম্ন মাদকতা মিশ্রিত স্বরে ফিসফিসিয়ে উচ্চারণ করল, ভেবে দেখ, আমি তোকে যেভাবে আগলে রাখি, সেভাবে ভালোবাসি, রাতের আধারে যতটা পাগলামি করি সবটুকু যদি অন্য কাউকে দিয়ে দিই তখন কিন্তু 1000 বার ডাকলেও আমি ফিরবো না অ্যাঞ্জেলিনা। বাক্যগুলো ছিল মাত্র কয়েকটি, অথচ প্রতিটি শব্দ যেন ধারালো ফলার মতো বিদ্ধ করল ন্যান্সির অন্তরস্থলে। পর মুহূর্তে বিদ্যুৎ গতিতে হাত বাড়িয়ে আফ্রিদের শার্টের কলার মুষ্টিবদ্ধ করল সে। দৃঢ় আঙুলে চাপে কাপড় কুঁচকে গেল। তার দৃষ্টি তখন কঠোর, তীক্ষ্ণ, অথচ গভীর লুকিয়ে থাকা অধিকারবোধ লুকিয়ে আছে। আফ্রিদ নিচু হেসে মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকালো। অষ্টপ্রান্তে অজান্তে এক প্রশান্ত হাসি ফুটে উঠল। অন্য কেউ হলে এই অধ্যত্বের মূল্য হয়তো রক্ত দিয়েই চুবাতে হতো, কিন্তু এই স্পর্শের অধিকার কেবল একজনেরই, তার ব্যক্তিগত নারী, তার অ্যাঞ্জেলিনার। ন্যান্সি অবিচল স্বরে প্রতিটি শব্দে আত্মমর্যাদার দৃঢ়তা মিশিয়ে বলল, আমি ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা, আফ্রিদি হোসেনের সাম্রাজ্যের একমাত্র অধিষ্ঠাত্রী। সেই সাম্রাজ্য আলোয় নির্মিত হোক কিংবা অন্ধকারে তার একমাত্র রানী আমি। অতএব আমার উপস্থিতিতে অন্য কোনো নারীর প্রসঙ্গ উচ্চারণ করলে আগে শব্দ বেছে নেবেন, নয়তো প্রাণ দিতে প্রস্তুত থাকবেন। কথাগুলো শেষ হতে কয়েক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে রইল আফ্রিদ। যে হৃদয়কে নির্মমতা, ক্ষমতা আর রক্তাক্ত ইতিহাস পাথরের মতো কঠিন করে তুলেছিল, সেই হৃদয়ে গভীরেও যেন অদৃশ্য এক তরঙ্গ আছড়ে পড়ল। তার নীলাভ দৃষ্টিতে ধরা পড়ল মুগ্ধতার এক বিরলাভা। সে ধীরভঙ্গিতে ন্যান্সির ক্ষীণকটি দেশে আলতো চাপ প্রয়োগ করে আরো খানিকটা নিজের সান্নিধ্যে টেনে আনলো। চোখে চোখ রেখে আবেগ ঘন অনুগত কণ্ঠে উচ্চারণ করলো, জহুকুম ওয়াইফ। একটিমাত্র সম্বোধন, আর তাতে ন্যান্সির কঠিন মুখাবয়বের প্রান্তে নিঃশব্দে গড়ে পড়ল সমস্ত অভিমান। চোখের কোণে নেমে এলো অচেনা কোমলতা রেখা। অধর কোণে ফুটে উঠল ক্ষীণ তৃপ্ত এক হাসি। এরপর ধীরস্থির ভঙ্গিতে সে আফ্রিদের বেষ্টনী থেকে নিজেকে মুক্ত করল।
কিন্তু বিদায় নেওয়ার আগে একবার গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, যেন নীরব ভাষায় জানিয়ে দিল এই মানুষটি যতই সমগ্র পৃথিবীর কাছে মাফিয়া কিং হোক না কেন, তার কাছে সে কেবল একজন স্বামী, আর সেই পরিচয়ের উপর অধিকার একমাত্র তারই। ব্যালকনিতে গিয়ে ভেজা তোয়ালেটা মেলে রেখে আবার কক্ষে ফিরে এলো। কিছুক্ষণ চুপ থেকে পুনরায় প্রশ্ন করলো, এবার সত্যিটা বলুন, কোথায় যাচ্ছেন আপনি? আফ্রিদ লাগেজের চেন টেনে বন্ধ করলো। তারপর ন্যান্সি চোখের দিকে দৃষ্টি স্থির রেখে শান্ত কণ্ঠে উচ্চারণ করলো, স্পেন। একটি মাত্র শব্দ, কিন্তু সেই শব্দটুকু যেন মুহূর্তে ন্যান্সিকে বিস্ময়ের অষ্টম আকাশে নিক্ষেপ করলো। রাত নেমেছে বার্সেলোনার আকাশে। মেডিটেরিয়ান সি জলে চাঁদের আলো পড়ে রূপালী রেখা এঁকে দিয়েছে। ঢেউয়ের যেন নিঃশব্দে কোনো গোপন কথা বলছে এক শহর থেকে আরেক শহরে, এক হৃদয় থেকে আরেক হৃদয়ে। পোর্টাল ভিলার গভীর জলে ভেসে আছে কয়েকটি বিলাসবহুল ইয়ট। সেগুলোর কাচের দেয়ালের ভিতর আলো জ্বলছে, কিন্তু সে আলোয় উষ্ণতা নেই, আছে হিসাব, ষড়যন্ত্র আর ক্ষমতার ঠান্ডা হাসি। একটি কালো রঙের জাহাজে ধীরে ধীরে নোঙর ফেলে, তার গায়ে কোনো নাম নেই, পতাকা নেই, শুধু অন্ধকার। ডেকের ওপর দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে শহরের আলো প্রতিফলিত হলেও তাদের ভেতরে জ্বলছে অন্য আগুন। দূরে বন্দরের ধারে এক নারী দাঁড়িয়ে আছে, তার চুলে সমুদ্রের হাওয়া। সে জানে আজ রাতের এই সাক্ষাৎ কাকতালীয় নয়। এই শহরের মানুষ যেমন প্রেমে পড়ে, তেমনি শত্রুতাতেও জড়ায়। ঢেউ এসে ধাক্কা দেয়, পাথুরে বাঁধে। ঠিক সেই মুহূর্তে দুই ভিন্ন দুনিয়ার মানুষ একে অপরের সামনে এসে দাঁড়ায়, একজন ক্ষমতার অন্ধকার থেকে, আরেকজন নিজের অতীতের আলো বুকে নিয়ে। বার্সেলোনার রাত এখন গভীর, তবুও জেগে আছে জলরাশি। জাহাজটি নোঙর করে আছে মেডিটেরিনিয়ান সি এর গাঢ় নীল বুকে। শহরের বন্দর পোর্ট অফ বার্সেলোনার ধাতব আলো পেছনে ফেলে ঢেউ এসে জাহাজের গায়ে আছড়ে পড়ছে নরম কিন্তু সতর্কতা বার্তার মতো। খোলা ডেকের কিনারায় এসে দাঁড়ায় আফ্রিদি হোসেন। মাফিয়া কিং নামটি উচ্চারণের আগে যার উপস্থিতি সকলে জমে ওঠে ভয়ে। কালো শুটের ওপর কালো হুডি, হাওয়ায় কাপড় উঠছে, উঠে আবার থিতিয়ে পড়ে। তার চোখ দুটো সমুদ্রের রাতের থেকেও গভীর, তীক্ষ্ণ, নির্ভুল, শীতল। তাকানোর মানেই যেন অদৃশ্য দাগ কেটে দেয়া। এই শহর তার অচেনা নয়। দূরে শহরের আলো, আর আরো দূরে বয়ে চলেছে নদী, নিঃশব্দ সাক্ষী। নদী আর সমুদ্রের মিলন রেখায় দাঁড়িয়ে আছে সে, যেন অতীত আর বর্তমানের সীমান্তে। পেছনে এসে থামে ইদ্রান, তার পাশে ঈশান। দুজনের শরীরের প্রস্তুতির টান, চোখে হিসেবে সতর্কতা। তবু আফ্রিদের ছায়া এতটাই দীর্ঘ যে তাদের উপস্থিতি যেন তার ইশারার অপেক্ষায়। ইদ্রান দু হাত ভাঁজ করে নিচু স্বরে বলে, তাহলে তাকে ডেকে নেওয়া হোক। বাতাসের গতি যেন মুহূর্তে বদলে যায়, তীব্র হয় আরো। কাকে ডাকার কথা বলছি ইদ্রান তা ভালোভাবে বুঝতে পারছে। আফ্রিদ ধীরে মাথা কাত করে, নাকের নিচে আঙুল ছুঁয়ে হালকা ঘষে তার স্বাক্ষর ভঙ্গি। চোখের কোণে অদ্ভুত বাঁকা হাসি, হাসি না হুমকি বোঝা কঠিন। তার কণ্ঠ নেমে আসে নিচু কর্কশ, হোয়াই নট। ইদ্রান হাসলো। অবশেষে দেখা হতে চলেছে আরো একবার। মাফিয়া কিং এর সামনে আসতে চলেছে, তবে এবার কোনো গ্যাংয়ের সামনে নয়, একজন পুলিশের সামনে। সেই পুলিশের সামনে যে হন্যে হয়ে খুঁজে চলেছে এই নীল চোখের ঈগল পাখির অধিকারীকে। আজ 2 দিন অতিক্রান্ত। আফ্রিদি হোসেন বাংলাদেশের সীমানা পেরিয়ে বার্সেলোনায় অবস্থান করছে। যাওয়ার আগে ন্যান্সি শত অনুরোধ করেছিল তাকে সঙ্গে নিয়ে যায়। অভিমান, অনুযোগ, ক্ষোভ সবটুকু উজাড় করে দিয়েছিল সে। অথচ আশ্চর্যজনকভাবে আফ্রিদি একটিরও প্রতিবাদ করেনি। নীরব স্থির দৃষ্টিতে কেবল তার প্রতিটি অভিযোগ শুনে গিয়েছিল। সকালের পর থেকে ন্যান্সির শারীরিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে। বারবার বমি, মাথা ঘোরা আর অস্বস্তিতে পুরো শরীর ভেঙে পড়েছে। তবে তার অন্তরে গভীরে জন্ম নেওয়া আশঙ্কা ছিল আরো ভয়ঙ্কর। অবশেষে সমস্ত দ্বিধা উপেক্ষা করে একটি প্রেগন্যান্সি কিট সংগ্রহ করলো। কাঁপতে থাকা আঙুলে পরীক্ষাটি সম্পূর্ণ করতে সমাজ যেন স্তব্ধ হয়ে গেল। টকটকে লাল দুটি রেখা, এক নিমিষেই সমস্ত রক্ত যেন মুখমণ্ডল থেকে সরে গেল। বিস্ফোরিত নয়নে সে নির্বাক হয়ে তাকিয়ে রইল কিটটির দিকে।
মস্তিষ্ক যেন বাস্তবতাকে গ্রহণ করতে অস্বীকার করছে। তার অন্তরে সত্যি আরেকটি প্রাণের স্পন্দন জন্ম নিয়েছে। সমস্ত দেহে অদৃশ্য শিহরণ বয়ে গেল। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে। শ্বাস প্রশ্বাসে ভারী হয়ে উঠছে। এবার কি হবে? আফ্রিদি হাসান জানতে পারলে কি করবে? হয়তো সেই দুর্ধর্ষ অনুভূতি মাফিয়া কিং আনন্দে আত্মহারা হয়ে উঠবে। কারণ এই মুহূর্তটির জন্যই সে প্রতীক্ষা করছে দীর্ঘদিন। বারবার বলছে নিজের অস্তিত্বের একটি অংশ ন্যান্সির মধ্যে দিয়ে পৃথিবীতে দেখতে চায়। আর সেই অসম্ভব কল্পনায় বাস্তবে রূপ নিয়েছে। ঠিক তখনই দরজার বাইরে থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। ইলহাম আপু, আসবো? তিতলির কণ্ঠস্বর শুনে যেন সম্বিত ফিরে পেল ন্যান্সি। চমকে উঠে তড়িঘড়ি করে প্রেগনেন্সি কিটটি বালিশের নিচে লুকিয়ে ফেললো। হ্যাঁ, কণ্ঠে অন্যমনস্কতার স্পষ্ট ছাপ। তিতলি পুনরায় মৃদুস্বরে বলল, বলছিলাম ভেতরে আসবো? ন্যান্সি নির্বাকভাবে মাথা নেড়ে সম্মতি জানালো। তিতলি ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো। ন্যান্সির মুখশ্রী গভীরভাবে পর্যবেক্ষণ করতেই তার মনে হলো অস্বস্তি জন্ম নিল। আজকে ইলহাম আপুকে যেন চেনাই যাচ্ছে না। কিছুক্ষণ ইতস্তত করে সে প্রশ্ন করলো, ইলহাম আপু, তুমি কি কোনো কারণে আমার ওপর রাগ করেছো? প্রশ্নটি অন্তর্নিহিত কারণ ন্যান্সির অজানা নয়। সেই ঘটনার পর থেকে সে সচেতনভাবে দূরত্ব তৈরি করেছে স্মাইলি, কল্পনা, তিতলি, এমনকি মৈমুনা হোসেনের সঙ্গেও। অন্যদিকে আফ্রিদ, ইদ্রান ও ঈশান স্পেনে গেলেও স্মাইলিকে সঙ্গে নেওয়া হয়নি। আফ্রিদ বলেছিল তারা ফিরে এলে ইদ্রান তাকে স্থায়ীভাবে নিয়ে যাবে। ন্যান্সি সংযত কণ্ঠে উত্তর দিল, না, রাগ করব কেন? তিতলি উত্তর শুনে আশ্বস্ত হতে পারল না। ইলহামের আচরণে আজ এক অচেনা শীতলতা। যে মানুষটি সর্বদা তাকে আপন বোনের মতো আগলে রাখত, আর সে যেন ইচ্ছাকৃতভাবে দূরত্ব সৃষ্টি করছে। অবশেষে দ্বিধাগ্রস্ত স্বরে আবারও জিজ্ঞেস করলো, আমি কোনো ভুল করেছি ইলহাম আপু? ন্যান্সি ধীরে ধীরে সোজা ত্যাগ করে দাঁড়ালো। অধর কোণে এক রহস্যময় ক্লান্ত হাসি ফুটে বলল, তুমি কি ভুল করবে তিতলি? অযথা এত কিছু ভেবো না। বাক্যগুলো যতটা স্বাভাবিক শোনালো অন্তরে ততটাই প্রবল ঝড় বয়ে চলেছে। সে আর একা নয়, তার অস্তিত্বের ভিতর আরেকটি নিষ্প্রাণ প্রাণ আশ্রয় নিয়েছে। এখন থেকে প্রতিটি পদক্ষেপে তাকে ভেবেচিন্তে ফেলতে হবে। যে করে হোক এই সংবাদ গোপন রাখতে হবে। গুণাক্ষরে কাউকে টের পেতে দেওয়া যাবে না যে ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা মাতৃত্বের প্রথম প্রহরে পদার্পণ করেছে। কিন্তু আফ্রিদ, তাকে কি জানানো উচিত? প্রশ্নটি হৃদয়ের গভীরে বজ্রাঘাতের মতো প্রতিধ্বনিত হতে লাগলো। সে কি সত্যিই সংবাদ জানার অধিকার রাখে? যে মানুষের হাত রঞ্জিত অসংখ্য অপরাধে, যার জীবনের রক্ত প্রতিশোধ আর অন্ধকারের সমার্থক, সে কি আদৌ একজন সন্তানের পিতা হওয়ার যোগ্য? মস্কোর আকাশটা স্বাভাবিক অস্বাভাবিক। সন্ধ্যার আলো নিভে এসে শহরটাকে গিলে খাচ্ছে ধূসর কুয়াশা। উঁচু অট্টালিকার কাছে লেগে থাকা ঠান্ডা বাতাস যেন আগাম কোনো রক্তাক্ত অধ্যায়ের পূর্বাভাস দিচ্ছে। মিখাইল জানালার সামনে দাঁড়িয়ে এক হাতে ফোন, অন্য হাতে মুঠো হয়ে আছে। কণ্ঠে গাম্ভীর্য অথচ গভীরে লুকিয়ে থাকা দোলাচল স্পষ্ট। এভরিথিং ইজ রেডি। ফোনের ওপাশে নরম মোলায়েম কণ্ঠ। সে আগন্তুক নারী। ঠোঁটে আজ পিঙ্ক লিপস্টিক, রক্তিম নয়, যেন অদ্ভুত এক নিরীহ রং। অথচ তার হাসির ভাঁজে লুকিয়ে আছে বিপজ্জনক ইঙ্গিত। বেবি, আমি তো ভাবতেই পারছি না মাফিয়া কিং মরতে চলেছে। কথাটা বলে সে অদ্ভুত এক খিলখিলে হাসি দিল। সেই হাসি আনন্দের নয়, বরং প্রতিশোধের গোপন উল্লাস। পরনে টি শার্ট, কিন্তু তার চেয়েও ছোট তার সহানুভূতি। চোখ দুটো ঝলমল করছে উত্তেজনায়। মিখাইল চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। স্পেন বার্সেলোনায় নতুন টিম প্রস্তুত, পরিকল্পনা নিখুঁত, তবুও অদৃশ্য এক ভয় তাকে গ্রাস করছে। আই ডোন্ট নো সুইটার, আমরা যা করতে যাচ্ছি সেটা আদতেও হবে কিনা। কথাগুলো তার কণ্ঠে অনিশ্চয়তা রেখা এঁকে দিচ্ছে। মিখাইল সত্যি শিওর হতে পারছে না আদতেও কি তারা কোনো ক্ষতি করতে পারবে। নারী আবার হাসলো, এবার একটু ধীরে, একটু গভীর ভাবে। নো নো বেবি, এত টেনশন করতে হয় না। আমাদের প্ল্যান অবভিয়াসলি সাকসেসফুল হবে। তুমি শুধু নিজের উপর ভরসা রাখো। মস্কোর ঠান্ডা বাতাস যেন জানালার কাছে কাঁপন ধরায়। সেখানটায় হাত ছোঁয় মিখাইল। মিখাইল জানে আক্রমণ শুধু একজন মাফিয়া কিং এর বিরুদ্ধে নয়, এটা ক্ষমতার বিরুদ্ধে যুদ্ধ।
তাকে সরাতে পারলে খেল খতম। এতদিন ধরে এই মাফিয়া তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ওহো, এত সহজে তো সে ছেড়ে দেবে না। রক্ত ঝরবে হয়তো, কিংবা বিশ্বাস। মিখাইল গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, টাইম? মিডনাইট। যখন শহর ঘুমাবে তখন ইতিহাস জেগে উঠবে, আবারও সেই ভয়ঙ্কর ইতিহাস যা বহু বছর আগে ঘটেছে। কথাটা শুনে মিখাইলের চোখে ক্ষীণ আগুন জ্বলে উঠল, ঠোঁটের কোণে খেলে গেল বাঘ। এই নারী সাধারণ কেউ নয়, মারাত্মক, এক শব্দে ভয়ঙ্কর। রজনীর গভীরতার ততক্ষণে সমগ্র এহসান মঞ্জিলকে নিস্তব্ধতার আবরণে ঢেকে ফেলেছে। চারদিক এমন এক স্তব্ধতা যেন সময় নিজেও পদচারণে থামিয়ে দিয়েছে। অথচ সেই নীরবতার মাঝে বিছানার ওপর অস্থির হয়ে বারবার পার্শ্ব পরিবর্তন করে চলেছে ন্যান্সি। গত দুটি রাত্রি ধরে তার নয়নে ঘুমের লেশমাত্র নেই। এ কি কেবল নিদ্রাহীনতা, নাকি পাশের মানুষটির অনুপস্থিতি তাকে এমন অস্থির করে তুলছে? বক্ষগহ্বরে অন্তরস্থলে এক অদ্ভুত শূন্যতা ক্রমাগত বিস্তৃত হচ্ছে। আফ্রিদ থাকলে প্রতিটি রাতে পরিণতি হতো এক। কখনো সে দুবাহুর দৃঢ় বলয়ে ন্যান্সিকে আবদ্ধ করে রাখত, কখনো বা শিশুর মতো তারই পক্ষে আশ্রয় নিয়ে নিশ্চিন্তে নিদ্রায় তলিয়ে যেত। সেই উষ্ণ পরিস্থিতির অভাব যেন পুরো বিছানাটাকে শীতল ও প্রাণহীন করে তুলেছে। তার উপর রয়েছে আরেক দহন, এক অদৃশ্য আতঙ্ক। কে সেই নারী যে একই ছাদের নিচে অবস্থান করে প্রতিনিয়ত তার অগোচরে বিশ্বাসঘাতকতার জাল বুনে চলেছে? আর শুয়ে থাকতে পারল না ন্যান্সি। ধীরে ধীরে উঠে বসে বালিশের নিচে চাপা পড়ে থাকা মুঠোফোনটি হাতে তুলে নিল। স্ক্রিনে আগুন গোলাতে অভিমানী আবারও মাথাচাড়া দিয়ে উঠল। অদ্ভুত মানুষ, সারাক্ষণ সুযোগ পেলেও তাকে বিরক্ত করা যায় স্বভাব। সেই মানুষটি আর সারাদিন একটিবারও কল পর্যন্ত করল না। ফোনের নিভু নিভু পর্দার দিকে কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থেকে সে নিঃশব্দে ডান হাতটি নিজের উদরের ওপর স্থাপন করল। স্নিগ্ধ দীর্ঘ এক নিঃশ্বাস বেরিয়ে এলো। এখানে এই ক্ষুদ্র অস্তিত্বের ভিতরে আফ্রিদি হোসেন তার নিজের অংশ রেখে গেছে। অবশেষে নিজের প্রবল আকাঙ্ক্ষার কাছে জয়ী হয়েছে সে। ন্যান্সিকে নিজের সন্তানের জননী করে তবেই থেমেছে। ভাবতে এক অনির্বাচনীয় বিস্ময়ে আচ্ছন্ন হয়ে পড়ল সে। তার অন্তরে সত্যি একটি ক্ষুদ্র প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে। এখনো সে সেই স্পন্দন অনুভব করতে পারে না, কিন্তু সময় স্রোত যত এগোবে ততই হয়তো সে অদেখা প্রাণের প্রতিটি নড়াচড়া, প্রতিটি স্পন্দন নিজের হৃদস্পন্দনের সঙ্গে মিশে যেতে অনুভব করবে। ঠিক সেই মুহূর্তে টুন শব্দ হলো। মোবাইলের ক্ষীণ বার্তাধ্বনি নিস্তব্ধতা ভেঙে দিল। চমকে উঠে স্ক্রিনের দিকে তাকালো ন্যান্সি। বার্তাটি এসেছে একমাত্র সেই মানুষের কাছ থেকে, আফ্রিদ এহসান। দ্রুত ইনস্টার ইনবক্সে প্রবেশ করতে মাত্র দুটি শব্দ দৃষ্টিগোচর হলো, জেগে আছিস? বাক্যটি পড়ার সঙ্গে সঙ্গে বুকের ভেতর জমে থাকা সমস্ত অভিমান যেন আবারও জেগে উঠল। এখন মনে পড়ছে এতক্ষণ কোথায় ছিল এই মানুষটা। চোখের কোণে অকারণ জল চিকচিক করে উঠল। অধর বাঁকিয়ে বিরক্তি মিশ্রিত এক চাপা হাসি হাসল ন্যান্সি। তারপর সমস্ত অভিমান, ক্ষোভ আর অপ্রকাশিত ভালোবাসাকে আড়াল করে কিবোর্ডে আঙুল ছোয়ালো। প্রত্যুত্তরে লিখল মাত্র একটি শব্দ, তো। ওপাশে থাকা মানুষটি ক্ষণিকের জন্য বিস্মিত হয়ে পড়ল। ঘুম কাতুরে মেয়েটি এখনো জেগে আছে, বিষয়টি তার কাছে অপ্রত্যাশিতই ছিল। তবে বিস্ময়ের রেশ মিলিয়ে যেতেই অধরের প্রান্তে ধীরে ধীরে ফুটে উঠল এক প্রশান্ত স্নিগ্ধ হাসি। ঠিক তখনই টুন ফোনের রিংটনের নীরবতা ভেঙে পড়ল। ন্যান্সি চমকে স্ক্রিনের দিকে তাকালো। অপর প্রান্তে ভেসে উঠেছে পরিচিত নাম। কয়েক সেকেন্ড ইতস্তত করে কল রিসিভ করতে কর্ণকুহরে ভেসে এলো চিরচেনা প্রৎফুল্ল কণ্ঠ। হেই মাই পার্সোনাল পিরান হাফিজ, এখনো জেগে আছিস কেন? ন্যান্সি মুখ গম্ভীর রেখে শুষ্ক স্বরে জবাব দিল, আমার ইচ্ছা। উত্তর শোনা মাত্রে আফ্রিদ আর একটি শব্দ উচ্চারণ করল না। হঠাৎই কল বিচ্ছিন্ন হয়ে গেল। বিষয়টি এতটাই আকস্মিক ছিল যে ন্যান্সি কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। পর মুহূর্তেই আবার ফোন টেপে উঠল। এবার একটি ভিডিও কল। ভ্রুকুটি করে গভীর নিঃশ্বাস ফেলল সে। কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে কলটি গ্রহণ করলো। কি চাই? কল করেছেন কেন? স্ক্রিনের ওপারে আফ্রিদ ফিসলে ভঙ্গিতে হেসে উঠল। গভীর নিবিড় দৃষ্টিতে অনেকক্ষণ ন্যান্সির মুখশ্রী অবলোকন করে নিম্নস্বরে বলল, তো গায়ের মিঠে ঘ্রাণটা খুব মিস করছিস? তোর গায়ের মিঠে ঘ্রাণটা খুব মিস করছি। ন্যান্সি সঙ্গে সঙ্গে গাল ফুলিয়ে বিরক্তি প্রকাশ করলো। যত সব ঢং।
আফ্রিদের হাসি আরো প্রশস্ত হয়ে উঠল। রেগে আছিস কেন? ও বেবি, একটা উড়ন্ত চুমু দি। ন্যান্সি চোখ রাঙাতে আফ্রিদ অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসি সামনে নিয়ে বলল, আচ্ছা, তোকে একটা ভিডিও দেখাই, মন দিয়ে দেখ। কথা শেষ করে সে পাশে রাখা ল্যাপটপটি খুলল। কয়েক মুহূর্তের মধ্যে স্ক্রিনে একটি ভিডিও চালু হলো। আফ্রিদ ফোনটি ল্যাপটপের সামনে ধরে রাখলো। ন্যান্সি গভীর মনোযোগে তাকিয়ে রইল। ভিডিওর শুরুতেই দেখা গেল 4-5 বছরের এক ফুটফুটে কন্যা শিশু। গালজোড়া টকটকে গোলাপি, চোখে অপরিসীম সরলতা, ফুটোফুটি কোকড়ানো সোনালি চুল কাঁধ ছুঁয়ে নেমে এসেছে। পরনে হালকা ক্রিম রঙের ফিলওয়ালা ফ্রক, কোমরে ছোট্ট রিবন বাঁধা, পায়ে সাদা মোজা আর ক্ষুদ্র স্নিকার্স। মাথার একপাশে মুক্তোর ছোট্ট হেয়ার ক্লিপ ঝলমল করছে। শিশুটির হাসিতে যেন পুরো পরিবেশ আলোয় ভরে উঠেছে। মেয়েটিকে দেখে অনিচ্ছা সত্ত্বেও ন্যান্সির চোখে মুগ্ধতার আভা নেমে এলো। আফ্রিদ মৃদু হেসে প্রশ্ন করলো, বলতো মেয়েটা কিউট না? ন্যান্সি যেন ভিডিও থেকে চোখ সরাতে পারছিল না। অবচেতনে তার অধর নড়ে উঠল। হ্যাঁ, ভীষণ কিউট, মাশাআল্লাহ। স্ত্রীর মুখে মাশাআল্লাহ শব্দটি উচ্চারিত হতে আফ্রিদ চোখ দুটো অদ্ভুত কোমল হয়ে উঠল। অজান্তে অধর কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। কোমলমতি পাক্কা মুসলিম। আফ্রিদ যখন দেখেছিল তখন মেয়েটাকে বলেছিল বিউটিফুল, আর ন্যান্সি বলেছে মাশাআল্লাহ। এখানে তো দুজনের আকাশ পাতাল পার্থক্য। আজ সকালে বার্সেলোনার এক প্রশস্ত রাজপথে শিশুটির সঙ্গে আকস্মিক সাক্ষাৎ হয়েছিল তার। নিয়ম শৃঙ্খলার বেড়াচাল ভেঙে সেদিন ঈশানকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে বেরিয়েছিল আফ্রিদ। ঠিক তখনই ছোট্ট মেয়েটি টলমল পায়ে দৌড়ে এসে তার তর্জনী শক্ত করে মুঠোবন্দি করেছিল। সেই ক্ষুদ্র উষ্ণ স্পর্শের সঙ্গে সঙ্গে যেন সময় হঠাৎ আরো বছর পেছনে ফিরে গেল। সেই 12 বছর আগে আরো এক কোণা তার বুড়ো আঙুল চেপে ধরে নিদারুণ ভঙ্গিতে প্রশংসা বাক্য ছুড়ে দিয়েছিল। দীর্ঘ চাপা পড়ে থাকা এক বিস্মিত স্মৃতি বজ্রপাতের মতো আঘাত হানল তার মস্তিষ্কে। এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গিয়েছিল আফ্রিদ। আর সেই বিরল দৃশ্য কঠোর নির্দয় মাফিয়া কিং এর মুখে অচেনা কোমলতার ছাপ নিঃশব্দে ক্যামেরাবন্দি করে নিয়েছিল ঈশান। শিশুটির সঙ্গে আফ্রিদের স্নেহমাখা নির্ভেজাল মুহূর্তগুলো সে যত্ন করে ভিডিও করে রেখেছিল হয়তো। এই কারণেই যেন কোনো একদিন সে মানুষটি নিজের হৃদয়ের অচেনা দিকটি আবার দেখতে পারে। ন্যান্সি বক্ষগহ্বর জুড়ে যেন অদ্ভুত এক আবেগের ঢেউ আসতে পড়ল। সে তো ইতিমধ্যে আফ্রিদ হোসেনের একটি ক্ষুদ্র অস্তিত্ব নিজের অন্তরে লালন করেছে। একটি ছোট্ট প্রাণ যার আগমনের সংবাদ এখনো অজানা সেই মাফিয়া কিং এর কাছে। ঠিক তখনই আফ্রিদ হঠাৎ মৃদু হেসে প্রশ্ন করল, তুই কবে প্রেগনেন্ট হবি? প্রশ্নটি শুনে ন্যান্সির অধরকোণে রহস্যময় এক হাসি ফুটে উঠল। অন্তরের গোপন সত্যটি বুকের ভেতর লুকিয়ে রেখে দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, এখনই। আফ্রিদ ভুজিয়ে আগের মতো নাটকীয় ভঙ্গিতে বলল, তাহলে এখনই প্রেগনেন্ট হয়ে আমাকে একটা বেবি দিয়ে দে। ন্যান্সি আর ছাড় দেওয়ার পাত্রী নয়। দীর্ঘ এই দূরত্ব মানুষটার সান্নিধ্যে থাকতে থাকতে তার মধ্যে খানিকটা দুষ্টুমি বাসা বেঁধেছে। কথায় আছে, সঙ্গদোষে স্বভাব বদলে যায়। মুহূর্তেই পাশের কুশনটি টেনে নিয়ে কামিজের ভেতর গুজে দিল সে। পেটটা খানিকটা উঁচু করে অত্যন্ত গম্ভীর্যের সঙ্গে ঘোষণা করল, ছু মান্তার ছু, প্রেগনেন্ট হয়ে যায় অ্যাঞ্জেলিনা। এরপর নিজের কৃত্রিম স্ফীত উদরের দিকে তাকিয়ে গর্বভরা কণ্ঠে বলল, হয়ে গেলাম প্রেগনেন্ট। দৃশ্যটি দেখে আফ্রিদ কয়েক সেকেন্ড নির্বাক হয়ে রইল। তারপর আর নিজেকে সামলাতে পারল না। প্রাণখোলা হাসিতে পুরো ঘর মুখরিত হয়ে উঠল। নিজের অবাধ্য ছেলে মানুষই স্বভাবের স্ত্রী যে অভিনয়ে তাকেও টেক্কা দিতে শুরু করেছে সেটা ভেবে যেন আরো বেশি আনন্দ পেল সে। হাসি থামিয়ে গভীর স্নেহমাখা দৃষ্টিতে ন্যান্সির দিকে তাকিয়ে নিম্নস্বরে বলল, এখন যদি তোর কাছে থাকতাম ওই মসৃণ পেটটায় আলতো করে একটা চুমু খেতাম। কথাটি শুনে ন্যান্সি ঠোঁট বাঁকিয়ে ভান করা বিরক্তি প্রকাশ করলো, অথচ বুকের ভেতরটা অদ্ভুত কোমলতায় ভরে উঠেছে। আফ্রিদ ধীরে ধীরে ল্যাপটপে শাটার বন্ধ করে বিছানায় শরীর এলিয়ে দিল। পর্দার ওপার থেকেও তার চোখ যেন শুধু ন্যান্সিকেই খুঁজে ফিরছে। আবেগঘন ক্লান্ত কণ্ঠে ফিসফিস করে বলল, মিস করছি জান। ন্যান্সির হৃদয় মুহূর্তেই নরম হয়ে গেল। অভিমান যেন আরো ধরে রাখতে পারল না। খুব আস্তে প্রায় ফিসফিসিয়ে বলে ফেলল, আমিও। শব্দটি কর্ণগোচর হতে আফ্রিদের মনে হলো সে বুঝি ভুল শুনেছে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল।
মুখাবয়বে ছড়িয়ে পড়ল শিশুসুলভ উচ্ছ্বাস। কি কি বললি? আরেকবার বল। নিজের মুখ ফসকে বেরিয়ে যাওয়া স্বীকারোক্তি টের পেতেই ন্যান্সি তড়িঘড়ি করে মুখ গম্ভীর করে ফেলল। ভান করা উদাসীনতায় বলল, নাথিং। আফ্রিদ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল পর্দার ওপারে থাকা নিজের জেদি স্ত্রীর দিকে। তারপর ঠোঁট ফুলিয়ে একেবারে বাচ্চাদের মতো অভিমানী ভঙ্গিতে বলতে শুরু করলো, আই লাভ ইউ, মিস ইউ, ডার্লিং, সোনা, সুইটহার্ট, বেবি, জানকি বাচ্চা, মাতারি, বোকাবান্দি, মাই হার্ট, ওয়াইফি। প্রতিটি সম্বোধনের সঙ্গে সঙ্গে ন্যান্সির মুখের কোণে চাপা হাসি রেখা আরো স্পষ্ট হয়ে উঠল। সে কিছুই বলল না, শুধু নিঃশব্দে নিচের উদরের ওপর আলতো করে হাত রেখে ভাবল, শুনছেন মিস্টার এহসান, আপনি শুধু আপনার স্ত্রীকেই নয়, অজান্তেই আপনার ছোট্ট মানুষটাকেও আই লাভ ইউ বলে ফেললেন। পোর্ট ভিলা এর শান্ত জলে কয়েকটি নৌকা নিশ্চুপ ভেসে আছে। সারা রাতের ক্লান্তির পর যেন আরো বিশ্রাম নিচ্ছে। চারপাশে এমন এক নিস্তব্ধতা, যেন শহরের কোলাহল যেন ঘুমিয়ে আছে। ঠিক সেই সময় রাস্তার এক পাশে দিয়ে হেঁটে চলেছে ইস্ক্রিয়াস। পরনে অ্যাশ রঙের একটি জ্যাকেট, দু হাত গুজে রেখেছে পকেটে। পদক্ষেপগুলো ধীর, ক্লান্ত, ভারী, যেন প্রতিটি কদমে তার শরীরের সাথে সাথে মনটাও একটু একটু করে নুয়ে পড়েছে। ভোরের হালকা ঠান্ডা বাতাস তার চুল ছুঁয়ে যায়, কিন্তু তাতে কোনো সাড়া দেয় না সে। সবে সকাল 7টা। এই এত ভোরে শহরের রাস্তা প্রায় ফাঁকা। কোথাও কোনো তাড়াহুড়ো নেই, নেই মানুষের কোলাহল। শুধু দূরে কোথাও এক দুটি গাড়ির ক্ষীণ শব্দ। সতর্ক ভঙ্গিতে এগোতে এগোতে ইস্ক্রিয়াস পৌঁছে গেল একটি পেট্রোল পাম্পের কাছে। চারপাশে তাকিয়ে নিল একবার। অভ্যাসবশত, যেন অদৃশ্য কোনো বিপদকে আগেভাগে চিনে নিতে চায় সে। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে পেছন থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, ইন্সপেক্টর, ডিড ইউ মিস মি? কণ্ঠস্বরটি পরিচিত, অত্যন্ত পরিচিত। চকিতে ঘুরে দাঁড়ালো ইস্ক্রিয়াস। তার চোখে মুহূর্তে নেমে এলো হিমশীতল এক দৃষ্টি, যে দৃষ্টি মানুষের বুকের গভীরতম কোণ পর্যন্ত জমিয়ে দিতে পারে। দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রাইসা, ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখে অদ্ভুত এক খেলা দুষ্টুমি, রহস্য আর আত্মবিশ্বাসের মিশেল। যেন সে জানে এই হঠাৎ উপস্থিতি ইস্ক্রিয়াসকে ঠিক কতটা বিস্মিত করেছে। ইস্ক্রিয়াস মুখমণ্ডল ধীরে ধীরে কঠিন হয়ে উঠল, চোয়াল শক্ত, দৃষ্টি আরো গম্ভীর। ক্রিমিনাল। রাইসা এমন প্রত্যুত্তরে হালকা হাসলো। বোধহয় প্রথম থেকেই প্রস্তুত ছিল সে। দেয়াল ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। এদিক ওদিক তাকে মুচকি হেসে বলল, এ কেমন আপ্যায়ন ইন্সপেক্টর? আফটার অল এতদিন পর ফিরছি, এভাবে তুমি ক্রিমিনাল বলতে পারো না। ইস্তিয়াস ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য সুরে বলল, তোমার মতো ঠকবাজ ক্রিমিনালকে আপ্যায়ন করব? লাইক সিরিয়াসলি রাইসা? রাইসা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ইস্কিয়াসের সেই ক্ষীণ কঠিন চোখের দৃষ্টি যেন অনেককেই কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু রাইসার চোখে কোনো ভয় নেই, বরং সেখানে এক অদ্ভুত নির্ভরতা। আকস্মাৎ চোখ টিপে ইস্কিয়াসের দিকে চেয়ে ক্ষণিকের জন্য হৃদস্পন্দন থমকে গেল আইনি লোকটির। শতপূর্ত ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে রাইসা হালকা হাসলো, বলল সে শান্ত গলায়, ওকে ওকে, কুল ডাউন। তারপর একটু ঝুঁকে যেন মজা করেই যোগ করলো, আচ্ছা একটা কথা বলো, ক্রিমিনাল এখানে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তা আবার পলাতক, তাকে ধরবে না? কথাগুলো ঝুলে রইল কয়েক সেকেন্ড। ইস্তিয়াস চোখ শুরু হয়ে এলো। তার ষষ্ঠ ইন্দ্রিয় হঠাৎই সতর্ক সঙ্গে দিতে শুরু করলো, যেন এই নিরীহ কথোপকথনের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো চাল। ঠিক সেই মুহূর্তে রাইসা হঠাৎ ঘুরে দাঁড়ালো। পর মুহূর্তে সে ছুটতে শুরু করলো খোলা রাস্তায় বজ্রগতিতে। কামন ইন্সপেক্টর, ধরো আমায়। তার দৌড় ছিল অবিশ্বাস্য দ্রুত, অথচ নিখুঁতভাবে নিয়ন্ত্রিত, যেন শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি মোড় তার মুখস্থ। ইস্কিয়াস এক মুহূর্ত দেরি করলো না। তার পেশিগুলো মুহূর্তেই সজাগ হয়ে উঠল। শক্ত পদক্ষেপে সে রাইসার পিছু নিল। ভোরের শান্ত রাস্তা হঠাৎই রূপ নিল এক উত্তেজনাপূর্ণ ধাওয়ায়। রাইসা দৌড়াতে দৌড়াতে রাস্তার পাশে রাখা ধাতব ব্যারিকেডের ওপর হাত রেখে শরীরটাকে ভর দিয়ে এক লাফে টপকে গেল। তার চলাফেরা ছিল এক ধরনের প্রশিক্ষিত স্বচ্ছন্দতা। ইস্কিয়াসও পিছিয়ে রইল না। লম্বা পা ফেলে দ্রুত সেই ব্যারিকেড পার হয়ে আবারও গতি বাড়ালো। রাস্তার পাশে কয়েকটি ডেলিভারি ভ্যান দাঁড়িয়ে আছিল। রাইসা হঠাৎই সেগুলোর মাঝখানে সরু ফাঁক দিয়ে সাপের মতো সরে গেল। ইস্কিয়াস তার পিছু পিছু ঢুকে পড়ল সেই ফাঁকে।
গাড়ির ধাতব গায়ে তার কাঁধ হালকা ধাক্কা খেলেও গতি কমালো না। একসময় সামলে পড়লো ছোট্ট একটি বাজারের পথ। সেখানে কিছু কাঠের বক্স আর ফলের খালি ক্রেট এলোমেলো পড়ে আছে। রাইসা দৌড়ের মাঝে একটি ক্রেটের ওপর পা রেখে শরীর ঘুরিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেল। চলাফেরাটা এতটাই দ্রুত যে চোখের পলকে শেষ হয়ে গেল। স্ক্রিয়া সেই ক্রেটগুলোকে পাশ কাটিয়ে এগোলো, একাধিক পায়ের ধাক্কায় সরিয়ে দিল, যেন এগুলো তার পথ আটকানোর মতো কিছুই নয়। ভোরের ঠান্ডা বাতাসে এখন দুজনের দম নেওয়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। রাইসার চুল বাতাসে উড়ছে, তার দৌড়ে যেন পূর্ণ স্বাধীনতার ছন্দ। আর ইসরিয়াস তার দৌড়ে আছে শিকারীর ধৈর্য আর দৃঢ়তা। এই কন্যাকে তার যে করে হোক আয়ত্তে আনতে হবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রাস্তার শেষ প্রান্তটা খুলে গেল সমুদ্রের দিকে। সামনে বিস্তৃত নীল জলরাশি, ভোরের আলোয় চারগায়ে ঝিকিমিকি করছে রূপালী আভা। বাতাসে লবণের গন্ধ আর ঢেউয়ের মৃদু শব্দ যেন দূরের কোনো অজানা সুরের মতো কানে বাজছে। কাঠের লম্বা বোর্ডওয়ার্কটা সমুদ্রের ওপর এগিয়ে গেছে অনেকটা দূরে পর্যন্ত। পাশে সারি সারি বাঁধা আছে কিছু বোর্ড, জল কেটে চলার জন্য ব্যবহৃত দ্রুতগতির সার্ফ বোর্ড। রাইসা এক মুহূর্ত থামল না। দৌড়ে গতি কমাতে কমাতেই সে একটা বোটের ওপর লাফ দিয়ে উঠল। অবলীলায় দুপা সামলে নিল, যেন এই বোট তার বহুদিনের সঙ্গী। হাতের কাছে রাখা ছোট মোটরটা টান দিতেই বোটটা কেঁপে উঠল। তারপর মুহূর্তের মধ্যেই জলের ওপর ছুটে চলল বোটটি। পেছনে দাঁড়িয়ে স্ক্রিয়া সবকিছু এক ঝলকে দেখে নিল। তার চোখে তখন তীক্ষ্ণ দৃঢ়তা। সেও পাশের আরেকটা বোর্ডে লাফিয়ে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে ভাসমান ঠিক করে মোটর চালু করতে বোটটা গর্জে উঠল। পরের মুহূর্ত দুটো বোট সমুদ্রের বুক চিরে ছুটতে শুরু করলো। জলের ওপর দিয়ে এগোতে এগোতে বোটের নিচে ঢেউগুলো ছিটকে সাদা ফেনা হয়ে উঠছে। বাতাস ধীরে বেগে এসে আঘাত করছে মুখে, চুল এলোমেলো করে দিচ্ছে। রাইসার সামনে তার বোটটা ঢেউয়ের ওপর দিয়ে তীরের মতো ছুটছে। মাঝে মাঝে শরীর হালকা বাঁকিয়ে দিক বদলাচ্ছে, কখনো ঢেউয়ের চূড়ান্ত ছুঁয়ে আবার নিচে নেমে যাচ্ছে। ইসরিয়াস খুব বেশি পিছিয়ে নেই, তার দৃষ্টি স্থির রাইসার ওপর। বোর্ডের ভারসাম্য ধরে রেখে সে গতি বাড়ালো। ঢেউ আছড়ে পড়ছে, বোর্ড লাফিয়ে উঠছে, কিন্তু তার শরীরের নিয়ন্ত্রণ একটুও নড়ছে না। একসময় সমুদ্রের মাঝামাঝি এসে দৃশ্যটা বদলে গেল। দূরে কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এক বিশাল অন্ধকার ছায়া। একটি বিশাল জাহাজ, জাহাজটা যেন সমুদ্রের বুকের ওপর দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ দানব। ইস্পাতের গায়ে ভোরের আলো পড়ে স্নান ঝিলিক দিচ্ছে। বিশাল কাঠামোটা এতটাই উঁচু যে কাছাকাছি আসতেই বোঝা যায় তার প্রকৃত আকার। রাইসা বোর্ডের গতি একটু কমালো। জলের ওপর দিয়ে সরু রেখা এঁকে তার বোটটা ধীরে ধীরে গিয়ে থামলো সেই বিশাল জাহাজের পাশ ঘেঁষে। কয়েক সেকেন্ড পরে ইসরিয়াস বোটটা এসে দাঁড়ালো ঠিক তার পাশে। চারিদিক শুধু সমুদ্র আর সেই বিশাল ইস্পাতের দেয়াল। ঢেউ এসে ধাক্কা দিচ্ছে জাহাজের গায়ে, আর তার প্রতিধ্বনি ভেসে যাচ্ছে চারিদিক। রাইসা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো ইসরিয়াসের দিকে। তার ঠোঁটের কোণে আবারও সেই রহস্যময় হাসি। তার সামনে দাঁড়িয়ে আছে সেই অজানা বিশাল জাহাজ, যেন এই ধাওয়ার আসল গন্তব্য এখানে। রাইসা ঠোঁট কামড়ে তার দিকে তাকালো। ধীরে ধীরে এই গোলাপি আভাযুক্ত ওষ্ঠদ্বয় গোল করে ছুড়ে দিল উড়ন্ত চুম্বন। ইসরিয়াস কিছু বোঝাটার আগেই চারিদিকে সমুদ্র যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। একটির পর একটি জেট বোট জলের বুক চিরে এসে তাকে ঘিরে ফেলল। মুহূর্তের মধ্যেই গোল করে দাঁড়িয়ে গেল তারা, ইস্পাতের বৃত্তের মতো শক্ত নিখুঁত। কিন্তু আশ্চর্যের বিষয়, ইসরিয়াসের মুখে বিন্দুমাত্র বিস্ময় নেই, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল হালকা এক হাসি। কারণ সে জানে এটাই ছিল তার পরিকল্পনার অংশ। এই ধাওয়া, এই পালানো, এই সমুদ্রের মাঝখানে এসে পড়া, সবকিছু ছিল একটাই উদ্দেশ্য, মাস্টার মাইন্ডকে সামনে আনার জন্য। ঠিক তখনই ওপরের দিক থেকে ভেসে এলো এক হাস্য রসাত্মক কণ্ঠ। অফিসার, ওয়েলকাম টু এয়ার ব্ল্যাক ওয়ার্ল্ড। কণ্ঠস্বরটা কর্ণগোচর হতে ইসরিয়াস ধীরে ধীরে মাথা তুলল। বিশাল জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে একজন, আর সে আর কেউ নয়, ইদ্রান। দুই হাত রেলিংয়ে রেখে দাঁড়িয়ে আছে সে, ঠোঁটের কোণে বাঁকা আত্মবিশ্বাসী হাসি, যেন পুরো খেলাটাই তার নিয়ন্ত্রণে। ভোরের আলোয় তার ছায়া দীর্ঘ হয়ে পড়েছে জাহাজের ধাতব ডেকে। ইসরিয়াস হালকা হেসে উঠল। তখনই রাইসা নিজের বোট ছেড়ে চটপটে ভঙ্গিতে জাহাজের ধাতব সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সে ডেকে পৌঁছে দাঁড়ালো।
ইদরান একটু ঝুঁকে নিচের দিকে তাকালো। ভয় করছে না? তার গলার মৃদু বিদ্রুপ। ইসকিয়াস ধীরে সুস্থে একটা হাই তুলল, যেন এই পুরো পরিস্থিতিটা তার কাছে বিরক্তকরভাবে স্বাভাবিক। দুহাত পকেটে গুজে টান টান ভঙ্গিতে দাঁড়ালো। ঘাড়টা একটু বাঁকিয়ে সে বলল, সরি, বাট আমি ভয় পাচ্ছি না। কথাটা বলতে বলতে সে নিজের বোট ছেড়ে জাহাজের ধাতব সিঁড়িতে পা রাখলো। ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপে তার পায়ের শব্দ ধাতব গায়ে ডুকরে প্রতিধ্বনি তুলছে। কয়েক মুহূর্ত পরে সে ডেকে উঠে দাঁড়ালো ঠিক ইদরানের সামনে। জাহাজটা 2 তলা বিশিষ্ট। নিচের ডেকে দাঁড়িয়ে আছে ইদরান আর ইসকিয়াস, আর নিচের তলায় তাদের থেকে কিছুটা দূরে রেলিং এর পাশে দাঁড়িয়ে আছে রাইসা। সমুদ্রের হাওয়ায় তার চুল উড়ছে, আর চোখ দুটো স্থির হয়ে আছে ওপরে দাঁড়িয়ে থাকা দুজন মানুষের দিকে। চারপাশে দাঁড়িয়ে আছে ইদরানের লোকজন। 2 মস্তিষ্ক, 2 পরিকল্পনা। ওয়েল অফিসার, তোমাকে এখানে কেন আনা হয়েছে জানো? ইসকিয়াস কাঁধ নাচিয়ে বলল, আনা হয়নি, আমি এসেছি। আরে ভাই, তোমরা যেভাবে প্ল্যান বানাও আমিও তেমন ছোটখাটো একটা প্ল্যান করলাম, বলতে পারো গেম খেললাম। ইসকিয়াসের প্রশ্নে ইদরানের দৃষ্টি মুহূর্তেই ইস্পাতের ফলার মতো শানিত হয়ে উঠল। ঠিক তখনই রাইসা আঙুলে তুড়ি বাজিয়ে দুজনের মনোযোগ নিজের দিকে ফিরিয়ে আনলো। অধর অধর বক্রে প্রশস্ত এক হাসি টেনে সে মৃদুস্বরে বলল, ইন্সপেক্টর, আজ তোমার ভাগ্যের দিন। এতদিন যাবৎ ছায়ার পিছু ছুটেছ, আজ তাকে সামনাসামনি দেখবে। বাক্যটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উপরতলার ডেক থেকে ভেসে এলো এক গভীর, স্থির অথচ শির দ্বারা বেশ শীতল স্রোত নামিয়ে দেওয়া কণ্ঠস্বর, হ্যালো ব্রাদার। মাত্র 2টি শব্দ, তবু সেই 2টি শব্দই যেন সমুদ্রের উতাল বুকে বজ্রধ্বনির মতো প্রতিধ্বনিত হলো। মুহূর্তে ইসকিয়াস, ইদরান ও রাইসা 3 জনের দৃষ্টি একসঙ্গে উঠে গেল ডেকের সর্বোচ্চ প্রান্তে। ইসকিয়াস মাথা তুলতে তার দৃষ্টি স্তব্ধ হয়ে গেল। প্রথমে চোখ, তারপর ধীরে ধীরে সমগ্র অবয়ব। সময় যেন কয়েক মুহূর্তের জন্য স্থবির হয়ে রইল। উপরে দাঁড়িয়ে আছে এক যুবক, যাকে কেবল সুদর্শন বললে তার প্রতি অবিচার করা হবে। সে ছিল এমন এক ব্যক্তিত্ব যার উপস্থিতি সৌন্দর্যের সংজ্ঞাকেও অতিক্রম করে কর্তৃত্বের অভিধানে স্থান করে নেয়। গভীর নীলাভ নয়নযুগল, তীক্ষ্ণ শীতল নিষ্ঠুর, যেন আকাশের রং ধার করে বাজ পাখির দৃষ্টি শিকার নিরীক্ষণ করছে। সেই চাহনির সঙ্গে একবার চোখ মিললে দ্বিতীয়বার দৃষ্টি সরিয়ে নেওয়াটা কঠিন হয়ে ওঠে। সমুদ্রের লবণাক্ত বাতাসে এলোমেলো হয়ে উঠছে তার কৃষ্ণবর্ণ কোকড়ানো কেশরাশি, নিখুঁতভাবে পরিহিত ম্যাট ব্ল্যাক সিল্ক শার্টের ওপরে 2টি বোতাম খোলা, ফলে সুগঠিত কণ্ঠাস্থি ওর গলার শিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, দৃঢ় বাহুতে টান টান পেশির রেখা যেন মার্বেলের খোদাই করা ভাস্কর্য। কবজিতে কালো ডায়ালের বিলাসবহুল ঘড়ি, আর ডান হাতের অনামিকায় জলজল করছে ইগল খচিত প্লাটিনামের আংটি, ক্ষমতার প্রতীক, মৃত্যুর স্বাক্ষর। গাঢ় কালো ফর্মাল ট্রাউজার, ইতালির চামড়ার অক্সফোর্ড জুতা, প্রশস্ত স্কন্ধ, দুর্ভেদ্য দুর্গ প্রাচীরের মতো বক্ষ, দীর্ঘদেহী বলিষ্ঠ অবয়ব। সমস্ত সাজসজ্জার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার নির্বিকার ভঙ্গি। 2 হাত নিশ্চিন্তে প্যান্টের পকেটে, যেন এই পৃথিবী কোনো শক্তি তাকে বিচলিত করতে পারে না। তার চারপাশে কোনো গার্ড ছিল না, তবুও মনে হচ্ছিল পুরো প্রমোদতরীটির নিরাপত্তাই যেন একা সেই মানুষটির উপস্থিতির উপর নির্ভরশীল। কিছু মানুষ নিজের পরিচয় দেয় না, তাদের উপস্থিতি পরিচয় হয়ে দাঁড়ায়, তাদের নীরবতায় আদেশ, তাদের হাসি হুমকি। ইসকিয়াস নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেল। মস্তিষ্কে বিদ্যুতের ঝলকের মতো ফিরে এলো সেই ভিডিও ফুটেজ, নীল চোখ, ইগল খচিত আংটি, একই দৃষ্টি। বুকের ভেতর প্রচন্ড অভিঘাত আসতে পড়ল। তাহলে এই মানুষটি, এই কি সেই মাস্টার মাইন্ড? কয়েক মুহূর্তের জন্য ভাষা হারিয়ে ফেলল ইসকিয়াস। একজন পুরুষেও সে অনায়াসে স্বীকার করতে বাধ্য হবে, এই যুবকের ব্যক্তিত্বে এমন এক দুর্বার আকর্ষণ রয়েছে যা যুক্তিকেও পরাস্ত করে দেয়। চোখ সরাতে ইচ্ছে করে না, মনে হয় সে নয়, তার চারপাশের পৃথিবী যেন তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ওপরে দাঁড়িয়ে আফ্রিদি হোসেন নিজের বিস্মিত মুখগুলোর দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল। জানকী কথাটা হঠাৎ মনে পড়ে গেল তার। এহসান, আপনি ভীষণ সুন্দর।
সম্ভবত মেয়েটি ভুল বলেনি, নইলে কেন তাকে দেখলেই মানুষ কয়েক মুহূর্তের জন্য নির্বাক হয়ে যায়। অষ্টকোণে কৌতুকের রেখা টেনে আফ্রিদ ধীরস্বরে বলল, দেখা শেষ ব্রাদার। ছেলে হয়ে আর কতক্ষণ এভাবে তাকিয়ে থাকবে? বাক্যটি শুনেই যেন ভোর ভাঙল ইস্ক্রিয়াসের। সে সত্যি অপলক তাকিয়েছিল। আফ্রিদ রেলিংয়ে কনুই রেখে অলস ভঙ্গিতে হেলান দিল। অধরপুটে দুর্বোধ্য দুর্লভ এক হাসি ফুটে উচ্চারণ করল, ওয়েলকাম টু আওয়ার ব্লাড ওয়ার্ল্ড ইন্সপেক্টর ইস্ক্রিয়াস। ইস্ক্রিয়াসের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে উঠল। তাহলে তুমি সে মাস্টার মাইন্ড? আফ্রিদ হালকা মাথা কাত করলো, তারপর মৃদু হেসে বলল, মাস্টার না, ওটা খুব ছোট উপাধি। চাইলে আমাকে প্রিন্সিপাল বলতে পারো। ইদ্রানের ঠোঁটের কোণে অনিচ্ছা সত্ত্বেও হাসি ফুটে উঠল। রাইসা অস্বস্তিতে নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। পরের মধ্যে আফ্রিদ ডেকে রেলিং টপকে প্রায় 10 ফুট নিচে অবলীলায় লাফিয়ে পড়ল। অবতরণের পর যেন কিছুই ঘটেনি এমন স্বাভাবিক ভঙ্গিতে হাতের ধুলো ছেড়ে সোজা ইস্ক্রিয়াসের সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝখানে এখন মাত্র কয়েক হাত দূরত্ব। আফ্রিদ কাঁধ ঝাঁকিয়ে বলল, এই তো চলে এলাম। এতদিন ধরে দেখতে চাইছিলে না? ইস্ক্রিয়াসের চোখ অনিবার্যভাবে গিয়ে থামলো সে ঈগল খচিত আংটিতে। একই প্রতীক, যা প্রতিটি হত্যাকাণ্ডের শেষে মৃতদেহের গায়ে রেখে যাওয়া হতো। তারপর ধীরে ধীরে দৃষ্টি উঠে এলো আফ্রিদের নীলা ধারালো নয়ন যুগলে। আফ্রিদ ঠোঁট কামড়ে চাপা হাসলো, কি ব্যাপার অফিসার, আমাকে দেখে নাকি গ্রাস খেয়ে বসেছ? রাইসার ঠোঁট ফসকে চাপা হাসি বেরিয়ে এলো। আফ্রিদ যে ইস্ক্রিয়াসকে বড্ড জ্বালাচ্ছে। ইস্ক্রিয়াস আজ শক্ত হয়ে উঠল। আফ্রিদ 2 হাত প্রসারিত করে নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। ছেলেদের কাছে যদি একটা ছেলে সেফ না থাকে, তাহলে পৃথিবীর ভবিষ্যৎ সত্যি অন্ধকার। দৃষ্টি সরাও ভাই, আমার কিন্তু লজ্জা লাগছে। ইস্ক্রিয়াসের সোয়াল শক্ত করে এক পা এগিয়ে এলো। তার কণ্ঠে বিদ্রুপের বদলে ছিল কেবল ঘৃণা। তোমার রসিকতা শেষ হলে শুনে রাখো আফ্রিদি হোসেন, সৌন্দর্য মানুষকে বিস্মিত করতে পারে, কিন্তু তোমার হাতে লেগে থাকা রক্ত সেই মুখোশ বেশিক্ষণ টিকতে দেবে না। যেদিন হাত করা পরাবো সেদিনই অহংকারটাও খুলে পড়বে। আফ্রিদ কয়েক সেকেন্ড নির্বাক তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে জিভ দিয়ে দাঁত ছুঁয়ে হাসলো, যেন কথাগুলো তাকে বিন্দুমাত্র স্পর্শ করেনি। 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে অলস ভঙ্গিতে মাথা কাত করলো। উফ, এতক্ষণে বুঝলাম। ইস্ক্রিয়াস ভ্রুকুসকে তাকাতে আফ্রিদ দীর্ঘশ্বাস ফেলে নাটকীয় গলায় বলল, প্রথমে ভেবেছিলাম আমার চেহারা দেখে ক্রাশ খেয়েছো, এখন বুঝছি ব্যাপারটা আরো সিরিয়াস। আমাকে হাত করা পরানোর অজুহাতে আমার হাতটাও ধরতে চাও? রাইসা ঠোঁট চেপে হাসি আটকে রাখলো। ইদ্রান কপালে হাত ঠেকিয়ে মাথা নাড়লো। আফ্রিদ আবারও থামলো না। ইস্ক্রিয়াসের দিকে এক পা এগিয়ে এসে ফিসফিস করে বলল, শোনো অফিসার, এতক্ষণ ধরে যেভাবে আমাকে দেখছো, বাইরে কেউ দেখলে কিন্তু ভুল বুঝবে। আমার ওয়াইফ যদি শুনে কোনো পুলিশ অফিসার আমাকে নিয়ে দিবাস্বপ্ন দেখছে, তাহলে আগে তোমাকে জেরা করবে, পরে আমাকে। ইস্ক্রিয়াসের চোখে বা রীতিমতো আগুন জ্বলে উঠল। আফ্রিদ নিষ্পাপ মুখ করে 2 হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করলো। আচ্ছা আচ্ছা, রাগ করো না, আমি কিন্তু স্ট্রেট। আমার জানকি বাচ্চা ছাড়া অন্য কারোর জন্য হৃদয়ে 1 ইঞ্চি জায়গাও খালি নেই, তাই দৃষ্টি একটু সামলে রেখো। ব্রাদার, আমার চরিত্র নষ্ট করার চেষ্টা করো না। ইদ্রান এবার আর নিজেকে সামলাতে পারলো না, নিচু স্বরে হেসে ফেললো। আর রাইসা মুখ ফিরিয়ে কাঁদ কাঁপিয়ে হাসি চাপার পিঠা চেষ্টা করতে লাগলো। ইস্ক্রিয়াস অবশ্য ক্রোধে মুষ্টিবদ্ধ হাত আরো শক্ত করে দাঁড়িয়ে রইল। রাতের গভীরতা তখন প্রায় নিঃশব্দ। সমগ্র এহসান মঞ্জিলে ঘুমে অতরে নিমজ্জিত। কেবল একটি কক্ষে আতঙ্কে দম বন্ধ করা শ্বাস প্রশ্বাস প্রতিধ্বনিত হচ্ছে। হসপিটালে শীতল মর্গ, সাদা আলোয় ভেসে থাকা নির্জন কক্ষ। দরজাটি সশব্দে খুলে ভেতরে ঢুকে পড়ল ন্যান্সি। তার চোখ দুটি রক্তাভ, অশ্রুতে ঝাপসা দৃষ্টি। কাঁপতে কাঁপতে এগিয়ে গেল মাঝখানে রাখা স্ট্রেচারের দিকে। সেখানে শায়িত এক দীর্ঘদেহী পুরুষ, সম্পূর্ণ দেহ শুভ্র কাফনে আবৃত। ন্যান্সির বুকের ভেতরটা যেন মুহূর্তেই শূন্য হয়ে গেল। কাপা হাতে কাপড়টা সরাতে পরিচিত সেই মুখশ্রী, আফ্রিদ এহসান। না! গলা দিয়ে আর শব্দ বেরোলো না। পর মুহূর্তেই হুঙ্কারের মতো আর্তনাদ বেরিয়ে এলো তার চিবুক চিরে। সে ঝাঁপিয়ে পড়ল আফ্রিদের বুকে, 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে উম্মাদের মতো ঝাঁকাতে লাগলো তাকে। আফ্রিদ, উঠুন, শুনছেন? প্লিজ উঠুন। কোনো সাড়া নেই।
ন্যান্সি হৃদস্পন্দন বেগতিক হলো, স্তব্ধের ন্যায় দাঁড়িয়ে আছে। কাঁপা কাঁপা গলায় অধর ফুঁড়ে বেরিয়ে এলো, এই আফ্রিদ, আমার দিকে তাকান, আল্লাহর দোহাই লাগে, উঠুন না। কণ্ঠ ভেঙে করুণ বিলাপে পরিণত হলো, অশ্রু ঝরে পড়ছে কাফনের ওপর। আমাকে ছেড়ে যেতে পারেন না আপনি, শুনছেন? আমাদের বাচ্চাটা, আমাদের বাচ্চার কি হবে? কিন্তু নিথর দেহটি একবারও সাড়া দিল না। ন্যান্সির শ্বাস আটকে আসতে লাগলো। হঠাৎ সে বুক ফাটা চিৎকার করে উঠল, আফ্রিদ! ধরফর করে বিছানায় উঠে বসলো ন্যান্সি। হাঁপাচ্ছে, মনে হচ্ছে ফুসফুসে বাতাস পৌঁছাচ্ছে না। কপাল, গলা, ঘাড় সব ভিজে গেছে ঠান্ডা ঘামে। চারিদিক তাকে বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল। না, এটা মর্গ নয়, এটা তার নিজের বেডরুম। ঘর জুড়ে আধো অন্ধকার, জানালার ফাঁক গলে চাঁদের ফ্যাকাশে আলো এসে পড়ছে দেয়ালে ঝোলানো একটি ছবির ওপর। ছবিটিতে আফ্রিদের বাহুবন্ধনে আবদ্ধ ন্যান্সি, দুজনের মুখে নির্মল হাসি। ন্যান্সি কয়েক মুহূর্ত নির্বাক তাকিয়ে রইল, তারপর কাঁপতে কাঁপতে বেড সাইড টেবিল থেকে পানি ভর্তি গ্লাস তুলে এক নিঃশ্বাস শেষ করে ফেললো। তবুও বুকের ধুকপুকানি কমল না। চোখ পড়ল টেবিলের ওপর রাখা ছোট্ট ফটো ফ্রেমে, আফ্রিদের একরাশ দুষ্টু হাসি। সেই হাসিটাই ন্যান্সির সবচেয়ে প্রিয়। কাপা আঙুল দিয়ে ছবিটা ক্যাশ ছুঁয়ে দিল সে। আফ্রিদ, কোথায় আপনি? চোখ বেয়ে আবার অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক আছেন তো? কেন এমন স্বপ্ন দেখলাম? কেন মৃত্যু সেই বিভীষিকাময় দৃশ্য? অকারণে মনের ভেতরে অশুভ আশঙ্কা বিষাক্ত লতার মতো বিস্তার লাভ করলো। জানালার বাইরে ঘন অন্ধকারে নীরব দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি ঠোঁট বাঁকি তাকিয়ে রইল ন্যান্সির দিকে। দীর্ঘাঙ্গী এক রমণী, রক্তিম লিপ গ্লোসে চকচক করছে তার অধর যুগল। তীক্ষ্ণ নয়নে অদ্ভুত এক শিকারী ধৈর্য। তার মুখে ধীরে ধীরে ফুটে উঠল শীতল রহস্যময়ী হাসি। অতঃপর অত্যন্ত নিম্নস্বরে যেন নিজের সঙ্গে কথা বলল, লিটল মাউস। আজকের পর্বটা এখানে শেষ। গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবে। আর গল্পটা পড়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসছি আজকে।